আচ্ছা, তাহলে কি আমরা কি পরের জনকে যুক্ত করব বাংলাদেশী আপু? জি, আর জি কিছু শিওর। বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। লিঙ্কন আপনাকে যুক্ত, হ্যাঁ লিঙ্কন আপনাকে যুক্ত করেছি, আমি একটু বলুন। ফারাজ ভাই কেমন লিঙ্কন, আছেন? জি ভাই ভালো আছি, আমরা সবাই ভালো আছি। বলেন, আপনার যদি কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে বা আলোচনা থাকে সেখানে আমরা চলে যাই, বলুন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা তো আসলে ইভলিউশনের যে বিষয়টা, যে প্রাণীর মধ্যে ওকে, ইভলিউশন হয়, ভাষার মধ্যেও হয়, তারপরে হচ্ছে কিসের মানে মধ্যে হয়? যেমন প্রাণের যে বিবর্তন, হ্যাঁ, ওকে, তারপরে ভাষারও তো বিবর্তন হয়। দুইটা ডিফারেন্ট, আমরা ওকে, বিবর্তন হয়, পরিবর্তন হয়, ওকে। জি জি মানে এই এই মানে এইভাবেই কি ধর্মেরও বিবর্তন হয় কিনা? যেমন আমি একটু হ্যাঁ অফকোর্স, ধর্মেরও বিবর্তন হয়, অনেক অনেক ক্ষেত্রে যেমন চেঞ্জেস হয়। হিন্দু ধর্ম একটা লেজিট এটার উদাহরণ, যে বিভিন্ন সংস্কৃতি থেকে তারা বিভিন্নভাবে তাদের ধর্মটাকে চেঞ্জ করছে, অ্যাডাপ্ট করছে। ইসলাম ধর্মের মধ্যেও আছে, যেমন ইসলাম ধর্ম অনুযায়ী যে আপনি কোনো দেশে ট্রাভেল করতে পারতেছেন, কেন করতে পারতেছেন? বিকজ এটার মধ্যে কোনো একটা চেঞ্জেস আসছে, কোনো একটা ইভলিউশন আসছে। যেমন যদি তারা ওই পজিশনটা হোল্ড করতো যে ছবি তোলা যাবে না, হ্যাঁ, যখন ক্যামেরা আবিষ্কার হলে ছবি তোলার বিষয়টা আসলো, তখন তখন তারা যে পজিশনটা হোল্ড করছিল, ছবি তোলা যাবে না, যেহেতু ছবি আঁকা যাবে না সেহেতু ছবি তোলাও যাবে না, ওই পজিশন যদি হোল্ড করে রাখতো তাহলে তো অফকোর্স তারা কোন দেশে ট্রাভেলিং করতে পারতো না। এখন ট্রাভেলিং না করলে তো তাদের হচ্ছে সৌদি আরবের ইসের ব্যবসা, আপনার হজের ব্যবসা তার হইতো না। সো হজের ব্যবসা করার জন্য তো তাদের ইভলভ হইতে হয়েছে, তাদেরকে তো তাদের পলিসি চেঞ্জ করতে হয়েছে, ইভলভ হইতে হয়েছে তাদের। exactly ভাইয়া। আমি আসলে মানে আমার কিছু ফ্রেন্ড আছে তারা আপনাদের সাথে একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে ভাইয়া। আমার কিছু ফ্রেন্ড আছে তার ইসলামিক দলগুলোর সাথে জড়িত। তো এই মাঝে মধ্যে তাদের সাথে কথা বললে মানে দেখা গেছে যে তারা যে ইসলামের যে মৌলিকত্ব, ইসলামের যে মৌলিক বিষয়গুলা, তারা বলে যে ইসলামের মধ্যে কোনো মৌলিক ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, ওকে, পার্থক্য নেই দেন। মৌলিক ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই এবং এটার কোনো মৌলিক বলতে বিবর্তন নেই। অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে সেটা আগে তো একটু বুঝতে হবে, মৌলিক বলতে কি বোঝাচ্ছে। আহ, যদি এরকমটা হয় যে আমাদের এক আমাদের আল্লাহ, এক topic- আল্লাহর উপর বিশ্বাস আর হচ্ছে আপনার কোন একটা চাইল্ড পৃষ্ঠের উপর বিশ্বাস, যে সে হচ্ছে নবী ছিল, এটা যদি তাকে এতটুকু কনফাইন থাকলে তো এরকম ইসে তো অনেক আছে, অনেক রিলিজিয়ন আছে, যেমন ট্রিনিটিতেও মৌলিক বিশ্বাস, ট্রিনিটির মৌলিক বিশ্বাসের মধ্যে চেঞ্জেস নাই। তো এরকম তো অনেকগুলা ধর্মই থাকতে পারে যেখানে আমাদের মৌলিকটা সেম, তো মৌলিকটা এক থাকলে আলটিমেট পয়েন্টটা কি মেক হয় তাহলে? আর মৌলিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে এখানে? আমাদের ধরেন কনভারসেশনটা এইভাবে আগায় গেছে বা আমি ওদেরকে বলতেছিলাম যে আসলে প্রত্যেকটা জিনিসেরই বা প্রাণের যেরকম বিবর্তন হয় ধর্মেরও তো বিবর্তন হচ্ছে। সাপোজ আমরা মুসলিমদের মধ্যে দেখতে পাচ্ছি শিয়া সুন্নি, তারপর এইভাবে যে সাবডিভিশন হচ্ছে, হয়েই যাচ্ছে, ক্রমেই হয়ে যাচ্ছে। বাংলাদেশে আপনার এই যে হেফাজতে ইসলামের মধ্যে অনেকগুলা মানে মৌলিকটা কি ভাইয়া, একটু স্পেসিফিক করে আলোচনাটা, মৌলিকটা কি? মৌলিক বলতে মানে তারা বলতেছে আর কি, আমি তাদেরকে যখন বললাম আপনি যে জিজ্ঞেস ইসলামের করেননি, মধ্যেও আচ্ছা, আপনি জানেন, আপনি ক্লারিফাইড হন, ওকে, ঠিক আছে। মৌলিক বলতে আমরা ক্লারিফাইড হলাম না, আচ্ছা ধরে নিলাম কিছু স্পেসিফিক বিলিভ আছে যেটা চেঞ্জ হয়নি, ওকে। যদি আমরা ধরে নিই কিছু স্পেসিফিক বিলিভ ইসলামে আছে যেটা চেঞ্জ হয়নি, আমি এই কার্টিসিও দিয়ে দিলাম যে অন্য সব ধর্মের চেঞ্জ হয়েছে, ইসলামে চেঞ্জ হয়নি। নাও পয়েন্টটা কি, আমি মানে আমি এটা দ্বারা কি পয়েন্ট মেক হয়? আমি যেটা তাদেরকে বলতে চাচ্ছিলাম যে ধর্মের মধ্যেও তো বিবর্তন হচ্ছে, তাহলে তোমরা বিবর্তনটাকে একেবারে মানে ফেলে দিচ্ছ বা তাহলে বিবর্তন আপনি ভাঙতে চাচ্ছ আপনি আর আপনার বন্ধুরা সেম সেম গেমে নাই আর কি, সেম ফিল্ডে নাই। জি জি ধর্মের জি। মধ্যে বিবর্তন হয়, আপনি যেটা বলতে আছে সেটা অবশ্যই তারা কিছু না কিছু ক্ষেত্রে হয়তো মানে যে সিয়াসনি ভাগাভাগি এসে নিজের সাথে তো মেনে নিছে এবং তারা বলছে যে মৌলিক পরিবর্তন নেই। আপনি এরকম কিছু কি জানতে চাচ্ছেন যে মৌলিক কোনো জি, জি, পরিবর্তন আছে আমার কিনা? এখন কারণ স্পেসিফিক কোশ্চেনটা হ্যাঁ, এটা যদি জানতে চান আমাকে, তাহলে আমি আপনার উত্তরটা দিতে পারবো না। উত্তরটা দিতে পারবো না এই জন্য কারণ আপনি নিজেই জানেন না মৌলিক বলতে আপনি কি বোঝাচ্ছেন। যেমন যেমন সৃষ্টিকর্তা, বিভিন্ন ধর্মেরই মৌলিকত্ব যেটা যে সৃষ্টিকর্তা একজন, বা হচ্ছে ইসলাম ধর্মের যে মৌলিক বিষয় সৃষ্টিকর্তা একজন, তারপর নবী রাসূলের উপর বিশ্বাস, যে ইসলামের যে ৫ স্তম্ভ, সেটা সেটা নিয়ে আমি কথা বলছি না। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এইভাবে মানে ইভালুয়েট হতে হতে কি আমরা কি মানে ইসলামটা কি একসময় সভ্য হওয়ার পসিবিলিটি আছে? বা যেমন আমি একটু আচ্ছা, মৌলিকত্ব থেকে আর সভ্যতায় গেছেন, ওকে। আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক ইসলামের সেই ফেজটা আছে যে তারা চেঞ্জ করে ইয়ে করতে পারবে। এটা তো আমার অভিমত জানতেছেন, আমি আমার অভিমতটা বলতেছি। আমার মনে হয় না এরকম কোনো ইয়ে দেখি না যে ইসলামের সভ্য হওয়ার কোনো ইয়ে আছে। ইসলামটাকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কনফাইন্ড করে নিয়ে যেতে পারে যে রিলিজিয়নটা আপনার লাইক এভরিওয়ান হ্যাজ এ অ্যাসল, এভরিওয়ান ক্যান হ্যাভ আ রিলিজিয়ন অ্যাজ ওয়েল। রিলিজিয়নটা নিজের মধ্যে রাখতে হবে, পাবলিকলি যেমন কেউ অ্যাসল প্রদর্শন করে না পাবলিকলি, এসে আর কি তার ধর্মটা ইয়ে করা যাবে না আর কি। ধর্ম নিয়ে রুলস মেকিং করা এইসব আব্দুল্লাহ করা যাবে না। তো হ্যাঁ, এটা করা যেতে পারে, বাট ইসলামের পরিবর্তন আনা পসিবল কিনা আমার অভিমত হচ্ছে না। অন্য কেউ কিছু বলতে পারেন না, বাট আমার অভিমত হচ্ছে না। কিন্তু ভাই আমরা তো দেখতে পাচ্ছি এই যে যেমন বর্তমান যুগে যারা ইসলামিক বক্তা, এরা ইসলামের অনেক কিছু মানে অনেক কিছু মানে অনেক কিছু মানে না। এই যে একটা মানে ইয়ের মধ্যে মাঝখানে থেকে এরা যে ইসলামকে মডিফাই করতেছে, এই ক্ষেত্রে এরা কিছুটা সভ্য হয়েছে না আগে এটার থেকে? মধ্যে এটার মধ্যে এটা মেইনলি এটা আপনি পলিটিক্স, বলতে পারবেন না, লাইক আসলে কিছুটা মানে কিছুটা ইসলাম মানে না, অ্যাকচুয়ালি এই জিনিসটা পলিটিক্স। এক্স্যাক্টলি বাংলাদেশে আপনি যেটা বললেন কিছুটা মানে কিছুটা মানে না, এই জিনিসটা আপনি অ্যাকচুয়ালি শিওরিটিতে বলতে পারবেন না। ইসলামের সিচুয়েশন যারা বুঝে কথা চেঞ্জ করবে ওরা।
জি। ওদের মানে এরা লক্ষ্য এরা একদিকে। এদের মতো ধান্দাবাজ এবং বাটপার খুব কমই আছে। অন্যান্য ধর্মের যারা প্রিচার, কেউ ইসলামিস্ট প্রিচারদের মতো না। ইসলাম হচ্ছে এই ক্ষেত্রে খুবই এক্সক্লুসিভ। তারা মিথ্যা কথা বলতে ২ সেকেন্ড চিন্তাও করে না। তো এদের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে কিছু তারা চেঞ্জের কথা বলতেছে, আ অনেকে হয়তোবা বিশ্বাস করে। বাট খুব বড় সংখ্যক এবং মেজর সংখ্যক যারা আছে তারা ওই চেঞ্জেস এর কথা মন থেকে বিশ্বাস করে না। তারা শুধুমাত্র মানে একটা সফটওয়্যার একটা দিতে চায়, মানুষকে কনভিন্স করানোর জন্য একটা বাদাবাদি করে মানুষের সাথে। না, না, এই জিহাদ মানে এইটা না, জিহাদ মানে হচ্ছে গিয়ে মনের সাথে জিহাদ। আসলে সে নিজেও জানে জিহাদ মানে ইসলামে আক্রমণাত্মক জিহাদ করাটা। জিহাদ বলতে যে কোবাকুবি মারামারি এটা বোঝায়। অফেন্সিভ জিহাদ যেমন, ডিফেন্সিভ জিহাদ যেমন আছে, অফেন্সিভ জিহাদও আছে। এই জিনিসটা সে নিজেও জানে। বাট সে হচ্ছে গিয়ে বাটপারি করে। তো আম তারা চেঞ্জ হচ্ছে, আমি এটার সাথে একমত না। বাট তারা একেক সময় একেক কথা বলে বাটপারি করার জন্য। ভাই আমি তো আসলে গ্রাম থেকে বের হচ্ছি, আমি দেখেছি, এখন শহরে আছি। একটু জোরে তো আমার আমি যে বলুন, কি পার্থক্যটা করছেন? দেখেছি, আমি কিছু যে বিষয় কি আপনাকে পার্থক্য share আছে? করছি। সেটা হচ্ছে আহ, যেমন কওমি মাদ্রাসার যে আলেমরা, তাদের মধ্যে একরকম চিন্তা ভাবনা, আবার সরকারি মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা। সেটা কিরকম, মানে আমি মানে কম্পারিটিভলি দেখলাম যে সরকারি মাদ্রাসা থেকে দেখেন যারা এখানে পড়াশোনা করে একটু এসেছে, একটু থামেন। কোন ইমাম কি ধরনের কথা বললো, হ্যাঁ, আলটিমেটলি কোন ইমাম কি ধরনের কথা বললো, এটা দ্বারা অ্যাকচুয়ালি ইসলাম চেঞ্জ হয় না। ইসলামের জিনিসগুলো খুবই ইসলামের যে শরিয়া এবং ডার্কনেস অফ শরিয়া, এই জিনিসটা খুবই অ্যাপারেন্ট। এবং এই জিনিসগুলো যে সোর্স, সেটা আর কি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। ওই সোর্সগুলো একই আছে, ওইখানে থাকবে। সো কোন একজন ইমাম তার একটা ভিন্ন অভিমত দিতে পারে, বাট ওইটা দিনের শেষে আলটিমেটলি অভিমত থাকবে, রেদার দেন ওইটা দ্বারা ইসলাম চেঞ্জ হবে আর কি। বুঝতে পারছেন? তো আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতেছি, ধরেন কেউ কোন একজন ইমাম বললো যে না, না, ইসলামের দাসপ্রথা এটা নাই, দাসপ্রথা এরকমটা ইয়ে না, আমরা আম, দাস চাইলেই তাকে সে নিজেকে মুক্ত করে দিতে পারে, বা দাস দাস প্রথা বিলুপ্ত হয়ে গেছে, এরকম কথা কেউ বলতে পারে। বাট আলটিমেটলি সে যখন কোরআন হাদিসে যাবে, তার এই সফটওয়্যার যে ইন্টারপ্রিটেশন বা পার্সোনাল যে ইন্টারপ্রিটেশন, সেই ইন্টারপ্রিটেশনগুলো আর কি ওয়ার্ডলেস ইন্টারপ্রিটেশন হবে। তা ঠিক আছে ভাই, কিন্তু কোরআন হাদিস তো এরা মানে না। এরা যখন ইসলাম মডিফাই, ইসলাম ফলো না করে, মানলে তখন তো এরা বলে না যে মানলে তো আমরা হচ্ছি, দ্যাট ডাজন্ট মিন যে ইসলাম চেঞ্জ হচ্ছে। আমি সেটাই বলতেছি, যেহেতু আপনার এরা হচ্ছে মাঝখানে থেকে মানে এখন বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে যে এরা আপনার একটা সহনশীল পর্যায় থেকে এরা ইসলামটাকে ফলো করতে চাচ্ছে আর কি। বা এরা বলতেছে যে আমরা একটা সহানুভূতিশীল জায়গা থেকে বিধর্মীদের সাথে ওকে, মানে দেন সহ অবস্থান করবো। দেন ইভেন পয়েন্টটা কি মানে এখানে? এক্সট্রিমিজম যে আচ্ছা, প্র্যাকটিস, ধরে নিলাম, পয়েন্টটা কি এখানে? পয়েন্টটা কি এটা মানে দ্বারা? এইভাবে কি মানে বেশিরভাগ মানে আস্তে আস্তে এইভাবেই কি নো, ইসলামের মডিফাই নো, হতে হতে একটা এটা সময় এটা কি? নো, এটা একটা ভুল চিন্তা। যখন এইভাবে করে বেশিরভাগ মানুষ এরকম সফটওয়্যার ইসলামে বিলিভ করা শুরু করবে, দেন ওই ইসলামের উপর আস্থাটা ফেরত যাবে, তখন মানুষ অ্যাকচুয়ালি করে জানতে পারবে যে ইসলাম অ্যাকচুয়ালি কি বলে। যখন আপনি বিশ্বাসটা ধারণ করলেন যে ইসলামের যে জিনিসটা বলা আছে সেটা আপনি মানতে বাধ্য, যখন এই ফান্ডামেন্টাল জিনিসটাতে আপনি বিশ্বাস করে নিলেন, মেনে নিলেন, দেন ওই আপনি, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি সফটওয়্যার দৃষ্টিকোণ ভেবে ইসলামে ঢুকলেন না ভালো দৃষ্টিকোণ, বেটার দৃষ্টিকোণ ঢুকে ইসলামে গেলেন, আপনি যখন এই র্যাক ট্র্যাপটাতে পড়ে গেলেন যে হোয়াট এভার দে আর মেড আপ কার্টুন গড আল্লাহ সেড, অর দে আর পেডোফাইল প্রফেট মোহাম্মদ সেড, সেটাকে আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে। যখন আপনি এই পজিশনটা হোল্ড করে ফেললেন, তারপরে আপনাকে র্যাডিক্যাল করাটা খুব ইজি। আপনাকে সভ্য করাটা ইজি না, বাট আপনাকে র্যাডিক্যাল করাটা ইজি। কেননা ওই যে সোর্স যেটা বলছে আর কি, আল্লাহ মোহাম্মদ থেকে যেটা আসে, সেটা তো খুবই র্যাডিক্যাল। তো ওই পয়েন্ট অফ ভিউ আপনাকে র্যাডিক্যাল পয়েন্ট অফ ভিউতে নিয়ে যাওয়া ইজি, রেদার দেন সভ্য পয়েন্ট অফ ভিউতে। এবং এই জিনিসটি অহরহ হয়। আপনি দেখবেন না যে ইসলামে ঢুকে কোনো একটা সমাজ, কোনো একটা জাতি আগের থেকে সভ্য হয়েছে, ওই জিনিসটা দেখবেন না, দেখবেন আগের থেকে আরো বেশি অসভ্য হয়েছে। আম, আম, আচ্ছা, আগে এই থেকে বিষয়ে ইসলামিক বর্বর হয়েছে আর কি এখন। জি। আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি লিংকন সাহেবকে। লিংকন সাহেব, আপনি কি এটা জানেন যে মানে ইসলামের ডেভেলপমেন্ট কিভাবে হয়েছিল নবী মোহাম্মদের হাতে, মক্কা থেকে মদিনা পর্যন্ত? এই ডেভেলপমেন্টটা কি আপনি জানেন? না ভাই, ওভাবে জানি না। মাক্কিয়া আয়াত কাকে বলে, মাদানী আয়াত কাকে বলে, এইগুলা জানেন? জি, কিছুটা জানি। উনি মক্কায় অবস্থানকালে যে সূরাগুলা উনার উপরে নাজিল হয়েছে, মনে হয় ওগুলাকে মাক্কি মাক্কী সূরা সূরা এবং বলে। মাদানী সূরার ভিতরে মৌলিক পার্থক্যগুলা কি একটু বলতে পারবেন? মৌলিক পার্থক্য না ভাই, বলতে পারবো না। মাক্কি সূরাতে যে জিনিসগুলা বেশিরভাগ সময় যে জিনিসগুলা দেখা গেছে যে আধ্যাত্মিক বিষয়াদি, মানে আ স্পিরিচুয়াল, মানে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত ক্ষমাশীল, আল্লাহ কত এটা সেটা হেন-তেন, জিব্রাইল কত কি কেমন কি, তার আল্লাহর সিংহাসনটা কত বড়, কত চওড়া। এই মানে আল্লাহ মানে অনেক বড়, আল্লাহ অনেক এটা সেটা। নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, যাকাত দাও, অমুকরে একটু সাহায্য করো। এই সময়ে মাক্কি জীবনে মুহাম্মদ ছিল একজন সংখ্যালঘু, তাই না? জি। আচ্ছা। মদিনা যাওয়ার পরে যে জিনিসগুলা আয়াতগুলা আসা শুরু করল,
সেই আয়াতগুলাতে আমরা বেশিরভাগই দেখি যে সেখানে মার, কাট, অমুকরে মাইরা লাগ, তমুকরে ছাইচ্চালা, অমুকরে জবাই কর, তমুকরে খুন কর, অমুকরে ধর, আইনা ধর, মানে এটা কর, সেটা কর। ইত্যাদি নানা কেচ্ছা কাহিনী, গনিমতের মাল, তারপরে গনিমতের মালের ১/৫ নবীর জন্য এবং আল্লাহর জন্য। এইটা দিবি, সেইটা দিবি, নাইলে ফাইরা ফেলামু, নাইলে মাইরা লামু, আক্রমণ কর, ওদেরকে মাইরা ফেলা। এই জিনিসগুলা মাদানী সূরাতে ভরপুর নাকি ভাই? জি। মাদানী জীবনে তো নবী মোহাম্মদ তখন ক্ষমতাশালী। তখন তো তার একটা সৈন্যবাহিনী আছে এবং তার একটা দলবল আছে। তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, দলবল আছে। নাকি ভাই? জি, আমরা তো এভাবেই দেখতে পাই আরকি। ওই সময় যখন মক্কা মানে বিজয় হওয়ার পরবর্তীতে উনি উনার যে চরিত্রটা আরকি সেটা আচ্ছা, এখন আপনি বলেন তো যে পৃথিবীতে এখন মানে মুসলিমরা সংখ্যালঘু কোন দেশে একটু বলেন তো? যেমন ধরেন ইউরোপ, আমেরিকাতে মুসলিমরা সংখ্যালঘু, তাই না? জি, জি, ইউরোপ আমেরিকাতে আছে। এই সমস্ত তা দেশে গেলে মুসলমানদের সাথে যখন আপনি কথা বলবেন তখন দেখবেন যে তারা আপনাকে মাক্কি সূরাগুলো বলবে যে কত ভালো দান করো, এটা করো, সেটা করো। যেই না তারা আফগানিস্তানটা বানাইতে পারবে, তখন ভাই কোন সূরাগুলো বলবে বলেন তো? ইসলামিক সমাজ ব্যবস্থা বা মাদানী সূরার রেফারেন্স টানবে। তখন সুন্দর করে মাদানী সূরাগুলো চলে আসবে, হ্যাঁ? যখন রাইট। মুসলমানরা সংখ্যালঘু তখন শুধুমাত্র তারা, এটাও ইসলামেরই একটা শিক্ষা, এটা নবী মুহাম্মদেরই একটা শিক্ষা এবং এই বিষয়ে ফতোয়া পর্যন্ত আছে যে যখন তোমরা সংখ্যালঘু তখন তোমরা ওদের সাথে তাল মিলায় চলো। যখন তোমরা ক্ষমতা হাতে পাবা, যখনই তোমরা সংখ্যাগুরু হয়ে যাবা, যখনই অস্ত্র-শস্ত্র তোমাদের হাতে আসবে, তখন তোমরা ওদের মূর্তিগুলাকে ভাইঙ্গা দাও গিয়ে। ওদের একটা মূর্তিও আর রাখতে পারবা না। ইসলামে এটা সম্পূর্ণ নিষেধ। এখন আপনি যদি এই শুরুর দিকের মানে মাক্কি সূরাগুলা বা এই যে যখন মুসলমানরা সংখ্যালঘু, যখন মুসলমানরা দুর্বল, তখনকার কথা শুনে যদি আপনি ভাবেন, ওয়াও! ইসলাম তো অনেক পরিবর্তন হয়ে গেল, অনেক তো বিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে তো ঠিক হয়ে যাচ্ছে সব। আস্তে তাহলে সে ঠিকই হয়ে যাবে। না ভাই, এটা ঠিক হবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে তারা সেই সময়ে দাওয়াতি কাজ করতেছে। এগুলোর মাধ্যমে তারা দাওয়াতি কাজ করতেছে। আসল যে হায়নার চেহারাটা, ওইটার উপরে তারা একটা ভেড়ার মুখোশ পরে রাখছে। আপনি এখন পর্যন্ত দেখতে পারতেছেন না জাস্ট। যখন দেখতে পাবেন তখন আর আপনার কিছু করার থাকবে না। কারণ তখন তারা সংখ্যাগুরু এবং তখন তারা মাদানী সূরাগুলা, বিশেষ করে সূরা আনফাল আর আ সূরা তালাক। আসিফ ভাই বিশ্বাস করো না, বাট ফর এক্সাম্পল যেমন এক্সাম্পল দেওয়া যায় রিয়েল লাইফে সুবর্ণ এক্স। কি আবার বলেন? কি? কি? আপনি একমত হবেন না, বাট বর্তমানে তো উদাহরণ আছে সুবর্ণ এক্স। সমস্যা আচ্ছা। এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক শিক্ষা যে মানুষকে কনভিন্স করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এই কাজগুলা করতে হয়। পরবর্তীতে যখন তোমরা ক্ষমতার প্রাপ্ত হবা তখন একদম মানে গণহত্যা চালাও, মারো, কাটো, জবাই করো, সবকিছু করতে পারো। আমি মাঝখানে একটু মানে একটা কথা বলি। ফারাজ ভাই, আমি নিজেও কিন্তু এই মানে আন্দোলনের একজন কর্মী। আমি নিজেও মাঠে থেকে আন্দোলন করছি এই সরকারকে। কংগ্রেচুলেশনস। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। খুব ফারাজ ভাই উন্নয়ন এখন করছেন ভাই। চ্যাট, দেশ ফারাজ ভাই দে- এখন দে- চ্যাট মেরে দেশের আরে দেশের খুব উন্নয়ন করেছেন। কংগ্রাচুলেশন। লবণ দিয়ে দিচ্ছেন। না, ফারাজ ভাই থ্যাংক ফারাজ ইউ ভাই, ধন্যবাদ। ফর সার্ভিং আস। আমি নিজে আমি নিজে থেকে যখন আচ্ছা এই ডু ইউ বিষয়ে আমি ফিল আর কথা না সেফ বলি। নাও যাই হোক, লিঙ্কন ভাই? ডু ইউ ফিল সেফ? ডু ইউ ফিল যে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন? হাউ ডু ইউ ফিল রাইট নাও? আপনার অনুভূতি কি এই সম্পর্কে? আপনার সমন্বয় সম্পর্কে? ফারাজ ভাই, এখানে তো আসলে আপনি লবণটা কাট করছে আসিফ ভাই। মাত্র ৩ মাস গেল। হ্যাঁ, তো এখানে আসলে কত বড় করে অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করতেছি। অনেক কিছু নিয়ে হ্যাঁ, আই তর্কাতর্কি গেস হচ্ছে। জনসংখ্যা অনেক ইয়া কতগুলা কমাইলে সামনে দেশে অফ একটু কোর্স ভালো হবে। হ্যাঁ অফ ডেভেলপ কোর্স হবে একটু না, না, ভালো ফাস্ট। হবে। আমরা তো আশা এটা করতেই এটা নো তো ডাউট এটা তো অ্যাবাউট ঠিক ইট। হচ্ছে না। করতেই পারি যে মানে ভালো কিছু হবে, ভালো কিছু করার চেষ্টা করবো আমরা। এটা তো এখন ঠিক হচ্ছে না সেটা ফারাজ হ্যাঁ, ভাই। অফ কোর্স ফারাজ ভাই, ভিশন থাকা তো থাকা ফারাজ তো ভাই, ভালো। আপনি আর বাংলাদেশী আপু একসাথে ওনার উপরে ঝাঁপায় পড়লে কেমনে হবে? ওনারা যেটা করেছেন অবশ্যই ভালো কাজ করেছেন। শেখ হাসিনার মতো এই যে বর্বর, অসভ্য কংগ্রাচুলেট করলাম একজন, তো আসিফ ভাই। একটু বলে নিয়ে করলাম তো আমাকে শেষ করতে কংগ্রাচুলেট। দেন। শেষ করতে দেন। শেখ হাসিনার মতো একটা বর্বর, অসভ্য, একটা বদমাইশ মহিলা, একটা পিশাচ মহিলার বিরুদ্ধে আন্দোলন অবশ্যই করাটা আমরাও অনেক আন্দোলন করেছি। সেটা করাটা অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন ছিল। কিন্তু ভাই মানে যে বিষয়টা হচ্ছে যে এখনো তো আমরা কোন ভালো কিছু পাচ্ছি না। বরঞ্চ দেখতে পাচ্ছি যে আরো খারাপ পরিস্থিতি, আরো খারাপের দিকে যাচ্ছে। লিংকন ভাই, এই বিষয়ে আপনার যদি কোন মতামত থাকে? হ্যাঁ ভাইয়া, পরিস্থিতি খারাপের আসিফ দিকে ভাই, যাচ্ছে, আপনি কি এটা মাইন্ড আমিও। করবেন আমি যদি একটা কথা বলি? হ্যাঁ ভাই, করব জি, ভাই। ওনাকে বলেন, লিংকন ভাইকে বলেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আহ, লিংকন ভাই বলেন। আসিফ ভাই, বিষয়টা হচ্ছে আমরা তো আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি এখন পরিস্থিতি হ্যাঁ খারাপের দিকে যাচ্ছে। আমরা আশা করছি যে ভালো কিছু হবে। আসলে আমাদের দেশে আমরা আমরা যে চিন্তা চেতনা নিয়ে আছি, এই চিন্তা চেতনার মানুষের সংখ্যা খুবই কম। হ্যাঁ, তো আমাদের যে চিন্তা ছিল বা আমরা যেভাবে দেখেছি গত ১৫ বছরে, আমরা আসলে একটা ফ্যাসিস্ট কে আমরা উৎখাতের জন্য আন্দোলন করেছি। আমরা তো এই যে এখন যেগুলো হচ্ছে এগুলো আসলে যে মুভ জাস্টিস, এরা তো সবাই তো একই চিন্তা চেতনার মানুষ না। এখন সবাইকে তো আপনি কন্ট্রোল করতে
পারবেন না, বাট চেষ্টা করতে হবে। চেষ্টা করে যাচ্ছি আমরা। আমি নিজেও অনেকের সাথে তর্কে লিপ্ত হয়েছি। বিশেষ করে যখন ৩২ নাম্বারের বাড়ি পোড়ায় দেওয়া হইছে। আ ঐদিনও আমি ওই বাড়ি নিয়ে প্রায় আমার যে সার্কেল আছে তাদের সাথে আমি অনেক তর্কে লিপ্ত হইছি। তো তারাও একটা পর্যায়ে এসে বলছে যে, "না, আমরা তো এগুলো করছি না। হ্যাঁ, এগুলা যারা করছে তারা তো আ বা তোমার চিন্তার বিলং করে না।" তো আমি বললাম যে, "হ্যাঁ, আমরা যে সাপোজ আমরা এখানে যে ১০ জন আছি, আমরা এই ১০ জন অন্য ১০ জনকে বোঝানো উচিত যে আসলে এই যে হিংস্রতা, এই যে মানুষকে ইয়া ইভেন শিওর, আমার ইট উইল পরিবার ওয়ার্ক। আচ্ছা, আসিফ ভাই, ইয়া আমার ভাই, আমার নিজের থ্যাংক ইউ। পরিবার শেষ বলতে এটা দেন না আমরা একটু ভাইয়া। আমরা একটু ফারাজ ভাই একটু শেষ বলতে করি। দেন, শেষ এই করুক। বুলশিট তো বহুবার শুনছি। না, এটা বুলশিট আর বুলশিট ফারাজ নতুন ভাই, না। করে এটা ফারাজ ভাই বুলশিট। আমরা তো এটা শুনতে চাচ্ছি। আমরা একটু শুনি। ওনার কথা ওকে, শেষ করতে দেন। ওকে। হ্যাঁ, এখন লিংকন আমার ভাই কাছে বলেন। যেটা মনে হচ্ছে আসিফ ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে উনার যে আ চিন্তা চেতনা হয়তোবা সে অনুযায়ী উনি পারতেছেন না। উনি আসলে যে আ বিদেশে যেভাবে উনি দেখেছে হয়তোবা এইভাবেই করতে চাচ্ছে বাংলাদেশকে। কিন্তু হয়তোবা সেটা সম্ভব হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছে হয়তো। আমার কাছে যেটা মনে হচ্ছে আরকি। কিন্তু তাই হ্যাঁ, বলে এটা ফারাজ ভাই, আমরা তো আসলে কোন ফ্যাসিস্টকে মানে এজন্য মানে এটা এখন ভালো হচ্ছে না এটার মানে কি এটাই যে আমরা ফ্যাসিস্টকে এভাবে করে যেতে দিব? এটাও তো না, তাই না? ভাইয়া You আমি should একটু have বলি। chosen your allies আরো করে আরো wisely চুজ করা উচিত ছিল। হুম? ভাইয়া আমি একটু কার সাথে বলি। আন্দোলন করতেছেন, কি নিয়ে আন্দোলন লিংকন করতেছেন, ইয়েটা কি, ইয়েটা কি, আউটকামটা কি, মানে আ ইয়েটা কি, মানে গোলটা কি, কাদের সাথে ইয়েটা করতেছেন, এন্ড দেন ওই ফ্যাসিস্ট সরানোর পরে দেন কারা আসবে, ওই জিনিসগুলো একটু ভেবে দেন ইয়ে করা উচিত ছিল, রেদার দেন I am not in for of fascism. No, I am not in for of fascism. আমি জাস্ট অতটুকুই ইয়ে করবো যে আমি যৌক্তিক আন্দোলন করতে যেয়ে এমন অবস্থা করবো না যেটা দেশের অবস্থা আরো ১২টা বাজুক। আমি দরকার হলে আমার আন্দোলনের আ গতিটা কমাবো। এইটা বোঝার জন্য যে আমি যে আন্দোলনটা করতেছি সেটার আউটকামটা কি হইতে পারে, সেটা কোন জায়গায় নিয়ে যাবে। রেদার দেন আ উম সবার সাথে মিল মানে কি জাস্ট একটা মবের পার্ট হয়ে যাওয়া, একটা স্রোতের পার্ট হয়ে যাওয়া। স্টেপস আমি মনে করি যদি আপনি নিতেন, জি, আসলে ফারাজ ভাই একটু শেষ শেষ করি। হয়েছে? স্টেপ হ্যাঁ। না, না, আমি শেষ হয়নি। স্টেপস আপনি স্লোয়ার নেন, বাট স্টেপস গুলা যৌক্তিকভাবে নেন। পুরোটা বুঝে নেন। মানে যৌক্তিকভাবে বুঝতে হলে তো আপনার কনটেক্সট টা বুঝতে হবে। তো কনটেক্সট টা বুঝে, পুরো কনটেক্সট টা বুঝে দেন রেশনাল পজিশনটা দেন। রেশনাল পজিশনটা আমার মনে হয় হুজুগে হয় না। হুজুগে যদি আপনি পজিশনটা দেন, আপনার কাছে মানে কোন একটা পার্টিকুলার টাইমে মনে হতে পারে এটা রেশনাল পজিশন, বাট আপনি এখন দেখতেছেন যে এই পজিশনটা রেশনাল কিনা। আমি আবারও বলতেছি, আই এম নট ইন ফেভার অফ ফ্যাসিজম। আবারও ক্লিয়ার করতেছি। বাট বর্তমানে যেটা আছে সেটা ফ্যাসিজম থেকে কোনোভাবে কম। আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আসিফ ভাই আমাদের বলার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা মানে খুবই ভুল একটা ধারণা, খুবই মানে বোকার মতো একটা ধারণা যে আ একটা আন্দোলন করার পরে ফলাফলটা কি হবে, সেই ফলাফলটা কিন্তু আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে না। যদি কেউ মনে করে যে ফলাফলটা আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে, তাহলে এটা খুবই বোকার মতো একটা ধারণা। তাহলে যেটা হবে, যদি এই সূত্রটা আমরা কাজে লাগাই যে আন্দোলনের পরে যেইটা ঘটছে সেইটা কি সেই আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে? এটা যদি আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে দেখা যাবে যে ১৯৭০ সালে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হইল এবং ভয়ংকর অবস্থা হইল, জি, জি। দুর্ভিক্ষ হইল, ৭৪ সালে দুর্ভিক্ষ হইল। তখনও অনেক মানুষ এই ধরনের কথাবার্তা বলছে যে, আগেই বুঝছিলাম পাকিস্তান ভাঙনের দরকার নাই। হ্যাঁ? পাকিস্তান ভাঙছস না তোরা খুব? করছস না তোরা? হ্যাঁ? একের উল্টাইছস না তোরা? কিছু পাকনা তখন মানে চায়ের দোকানে কিছু পণ্ডিত আইসা এই ধরনের ফোড়ন কাটা শুরু করে যে, আগেই তো তোর কথা করে তো আগেই কইছিলাম আমি। বুঝছস না এখন? হইছে না কাম? বা এখন বুঝ এখন না খায় মর তোরা। হ্যাঁ? এই যে এই মেন্টালিটি হচ্ছে মানে মর্মান্তিক রকমের অযৌক্তিক এবং মানে খুবই প্যাথেটিক একটা চিন্তাভাবনা যে আন্দোলনের পরে যে ফলাফলটা হবে, সেই ফলাফলটা তারা ভাবতেছে সেটা আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে। ওইটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নির্ধারণ করে। না। আন্দোলনের ফলাফল কখনো আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে না। যদি এটা হইতো তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে আমি এরকমের উদাহরণ অসংখ্য দেখাতে পারবো। যেই আন্দোলনগুলা যৌক্তিক ছিল কিন্তু আন্দোলনের ফলাফলটা বেহাত হয়ে গেছে বা বিপ্লবের ইয়াটা এটা হবে। এটা খুবই স্বাভাবিক। বেহাত বিপ্লব মানে ইতিহাসে অসংখ্য বার ঘটছে। যেই আন্দোলনে যারা যুক্ত হয়েছিল, তারা যেই কারণে যুক্ত হইছে, তারা আসলে যেই ফলাফলের জন্য যুক্ত হয়েছিল, সেই ফলাফল পায়নি আর খারাপ পরিস্থিতি হইছে, এরকম হইছে। কিন্তু তার মানে এটা না যে আন্দোলনটা তাতে অযৌক্তিক হয়ে যায়, তা না। আন্দোলনের যদি মেরিট থাকে, আন্দোলনের যদি মানে যৌক্তিক একটা ভিত্তি থাকে, তাহলে সেটা অবশ্যই যৌক্তিকই থাকে। আন্দোলনের ফলাফল যেটাই হোক না কেন, আন্দোলনটা যৌক্তিক থাকে। এখন ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে শেখ হাসিনা সে সময় যেই কাজগুলা করতেছিল এবং অনেক বছর ধরেই তারা যেই কাজগুলা করতেছে, সেই কাজগুলা আ সেই সময়ে যে ছাত্রদের যেই জিনিসটা করা দরকার ছিল বা এই আন্দোলনকারীদের যে জিনিসটা করা দরকার ছিল একদম এক্সাক্টলি তারা সেই কাজটাই করছে যে তার পতন ছাড়া আর কোন
অবস্থা তখন আর ছিল না। যেইভাবে মানুষকে হত্যা করতেছিল, যেভাবে নির্দেশ দেওয়া হইছিল শেখ হাসিনার প্রাইম মিনিস্টারের অফিস থেকে যে ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল যে ছাত্রদের উপর গুলি করতে এবং আন্দোলনকে দমন করতে এবং ছাত্রলীগকে লেলায় দেওয়া হচ্ছিল। ছাত্রলীগের কর্মীরা ফেসবুক লাইভে আইসা হুঙ্কার দিতেছিল যে ১৫ মিনিটের ভিতরে পুরা ঢাকা সাফ করে ফেলাবে। ৫ মিনিটের ভিতরে এটা করে দিবে, সেটা করে দিবে এবং হুঙ্কার দিতেছিল। কি বিভৎসভাবে তারা হুঙ্কার দিতেছিল। একটা আন্দোলন, একটা গণতান্ত্রিক দেশে একটা যেকোনো ছাত্রের যেকোনো আন্দোলন করার অধিকার আছে। সেখানে একটা সরকারের যে আওয়ামী লীগের যে মানে চেলা ছাত্রলীগ সেটা আইসা এই ধরনের হুমকি-ধামকি দিতেছিল মানুষদেরকে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে মারতেছিল, তাদের মুখে থেকে কথা বের করতেছিল, তাদেরকে নাটক করতেছিল যে তাদেরকে ভাত খাওয়াইতেছে, ভাতের হোটেলের নাটক দেখাইতেছিল আমাদেরকে। এই সমস্ত প্যাথেটিক জিনিসপত্র দেখার পরে এই শেখ হাসিনার তো আর কোনো নৈতিক ভিত্তি থাকে না ক্ষমতায় থাকার। এটা খুবই চমৎকার কাজ হইছে যে তাকে টাইনা হিচড়া তাকে লাথি মাইরা দেশে থেকে বাইর করে দেওয়া হইছে। এর থেকে ভালো ব্যাপার তো আর কিছু হইতে পারে না। এখন পরিস্থিতি যেটাই হোক না কেন, সেই পরিস্থিতিতে সেটাই করা উচিত ছিল এবং সেটাই ছিল একমাত্র যৌক্তিক কাজ এবং এই আন্দোলনটা সম্পূর্ণভাবেই যৌক্তিক ছিল। কিন্তু তার মানে আমি বলতেছি না যে এখনো আমি এই লোকদেরকে সমর্থন করি। তাদের ওই আন্দোলনটাকে আমি সমর্থন করি। তারা যেই আন্দোলনটা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে নামানোর জন্য সেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি। তার মানে এটা নেসেসারি না যে সবসময় তাদেরকে সমস্ত কাজে আমি সমর্থন করব। তারা যদি কোনো ভালো পদক্ষেপ নেয়, যুক্তি দিয়ে যদি আমি সেটা দেখতে পাই যে তারা একটা ভালো পদক্ষেপ নিয়েছে, সেটাকে আমি অবশ্যই সমর্থন করব এবং যেইটা খারাপ করবে সেটার সমালোচনা করব। আবারও বলতেছি যে একটা আন্দোলনের যৌক্তিকতা ভবিষ্যতে কি হবে, কি না হবে সেটার উপর নির্ভর করে না। সেইটা নির্ভর করে সেই আন্দোলনটার যৌক্তিকতার উপর, সেইটা যৌক্তিক কিনা। যেকোনো আন্দোলনই এভাবেই হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ এভাবেই হয়েছে। তখন আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেই সময় আমাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ ছিল না। সেই সময় শুধু মাত্র একটা পথ ছিল, সেটা হচ্ছে হাতে অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়াইতে নামা। একইভাবে এই আন্দোলনের সময়ও একই কাজ তারা করছে। এই সময়ে শেখ হাসিনার সাথে কোনো ধরনের শলা পরামর্শ বা শেখ হাসিনার সাথে কোনো ধরনের মানে বৈঠক বা শেখ হাসিনার কোনো কথাকে মাইনা নেয়া বা শেখ হাসিনার সান্ত্বনার বাণী শুইনা আন্দোলন বন্ধ করে দেয়া, এগুলা কোনো অবস্থাতেই মানে যদি কেউ করতো তাহলে তারা তো একদম জনধিকৃত হইতো মানুষের কাছে। হ্যাঁ, লিংকন ভাই, হ্যাঁ, বাংলাদেশে আপু আপনি বোধহয় কিছু বলবেন। জি। লিংকন ভাই মানে প্রতিবাদ নিয়ে প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে আপনি মানে যাদেরকে সাপোর্ট দেওয়া হইতেছিল যে যারা আমাদেরকে এখান থেকে সেভ করবে সেই মানুষগুলা রিলায়েবল কোনো সোর্স ছিল না। এইজন্য সাপোর্টটা দিতে চাচ্ছিলাম না। মানে আপনারা কিভাবে এদেরকে মানে এতটা ভরসা করে ফেলছেন এটা না মানে বুঝতেছিলাম না। কারণ হচ্ছে এই মানুষগুলার ব্যাকগ্রাউন্ড ভালো না। মানে আচ্ছা সব আপু, কয়টা আসলে আমরা আপনি সাথে নিজের যারা অবস্থা সাপোর্ট দিছি তারা আমরা ভালো মানুষ আচ্ছা, থাকলেও আসিফ ভাইয়ের কথা আমি আমি কিছু একটু রেসপন্স দিতে পারি আসিফ ভাই? একটু ফারাজ ভাই একটু ঘুরে আসি, তারপর আপনি দিয়েন। আচ্ছা। না, খুব সিম্পলি দুই এক লাইনে দিয়ে না দিব। আমি একটু বাংলাদেশের লিংকন ভাইকে জিজ্ঞেস হ্যাঁ, করতেছিলাম, আপনারা শেষ করে পরে বললেন আর কি। হ্যাঁ, আচ্ছা আপনি একটু দাঁড়ান। লিংকন ভাই একটা সেকেন্ড। এটা খুব বড় ইয়া না, মানে আমি খুব বড় রেসপন্স দেব না। সিম্পলি বিষয়টা খুব সিম্পল। এই জিনিসটা আসিফ ভাইয়ের আমার যেই মতবাদটা, এটা হচ্ছে আই থিংক এট দ্য এন্ড অফ দ্য ডে পার্সপেক্টিভের বিষয়। আমি আমি আন্দোলনের আর্জের জন্য মানুষ স্যাক্রিফাই করতে রাজি না আরকি। আমার সেই ইয়েটা নাই যে আমার আন্দোলন লাগবে, নো ম্যাটার হোয়াট দ্য আউটকাম ইজ, আমার আন্দোলন করা লাগবে। আই থিংক আমাদের যে সমাজের যে ইয়েটা, সমাজের যে আউটকামটা আমরা চাইছে, আমাদের সমাজে আমরা হ্যাপিনেসটাকে করবো, ইনক্রিজ করবো, ম্যাক্সিমাইজ করবো এবং ইয়াকে মিনিমাইজ করবো, সাফারিংকে মিনিমাইজ করবো। এটা যদি আমার গোল হয়ে থাকে, দেন আমার এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমার স্টেপগুলা কোন দিকে, আমার কি স্টেপ নেওয়া উচিত যেটা আমাকে ওই গোলের দিকে নিয়ে যাবে। যদি আচ্ছা, তাহলে এইটা আমার গোল হয়, এখানে একটা প্রশ্ন আছে। মনে করেন যে নাস্তিকরা ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। এই কারণে বাংলাদেশে অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে এবং এই কারণে অনেক মানে ব্লগারকেও হত্যা করা হয়েছে এবং অনেককে পিটায় মেরে ফেলা হইতেছে। এখন যদি বলা হয় যে মানুষের জানের মূল্য বেশি না বাক স্বাধীনতার মূল্য বেশি, এটা বলে যদি বাক স্বাধীনতা হরণ করা হয়, বাক স্বাধীনতার বিরুদ্ধে যদি কোনো একটা আইন করা হয়, যে কারণ এটা দেখানো কি হচ্ছে মিল যে আছে ভাই? আমি আপনাকে যেটা প্রশ্ন এটা কি? করতেছি সেটার উত্তরটা দিয়েন। হ্যাঁ, মিলল কি মিলল না আমি পরে দেখাবো। যদি বাক ওকে। স্বাধীনতার মানে দাম দেয়া হয় এভাবে যে তোমার যেহেতু এখানে অনেক মানুষ মারা যাচ্ছে, মানুষের রক্তের থেকে তো বেশি আর কিছু নেই, মানুষের রক্ত তো সবচেয়ে দামি, মানুষের জীবন তো সবচেয়ে দামি, তাহলে আমরা বাক স্বাধীনতার জবাই করে দিই, বাক স্বাধীনতার লাগবে না ভাই, বাক স্বাধীনতা আমরা ডাস্টবিনে ফেলাই দিলাম, তোমরা আর বাক স্বাধীনতার কথা বইলো না। তাহলে এই যুক্তিটা কি অ্যাকসেপ্টেবল হবে? ভাই, এই যুক্তি যে অ্যাকসেপ্টেবল হবে না এটা ভালো মতোই জানেন আপনি। এটা খুব ভালো মতোই জানেন যে কেন কেন বাক কেন স্বাধীনতা, মানুষের জীবনের থেকে বাক স্বাধীনতার মূল্য বেশি বেশি কিনা সেটা বলেন। কেননা এই জিনিসটা দুইটার একটার সাথে একটা রিলাই করে না যে মানুষের কথা বলার স্বাধীনতা। আমি শেষ করিনি আসিফ ভাই, আপনি তো আপনার প্রশ্নটা করছেন, আমাকে তো অ্যান্সার দিতে দিবেন যদি অ্যান্সারটা চান আর কি। হ্যাঁ, একটু প্রিসাইজলি অ্যানসার দিয়েন। হ্যাঁ, বলেন। আমি প্রিসাইসলি অ্যান্সার দিই আসিফ ভাই, আমি কাউকে মিসরিপ্রেজেন্ট করি না, ঘুরাই না, আমি খুব সংক্ষেপে এবং প্রিসাইসলি অ্যান্সার দিই।
আমার প্রিসাইজ অ্যান্সার হচ্ছে যে এটা খুব ভালো মতো জানেন আপনি যে বাক স্বাধীনতার জন্য কারো কোনো কারো অধিকার ভায়োলেট হয় না। বাক স্বাধীনতার জন্য যদি কারো বাক স্বাধীনতার জন্য কেউ কারো অধিকার ভায়োলেট করে দেন প্রবলেমটা হচ্ছে রিলাই করে কার উপর যে এই কথাটা আরেকবার একটু বলেন। এই কথাটা আরেকবার একটু বলেন। বাক যে বাক স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য অন্য কারো বাক স্বাধীনতার জন্য অন্য কারো এবার এই অন্য কারো জিনিসটাকে অধিকার ওইখানে লেখেন। ভায়োলেট হয়। আন্দোলন করার জন্য কার অধিকার ভায়োলেট হয়? আন্দোলন করার জন্য কারো অধিকার ভায়োলেট হচ্ছে আমি তো সেটা বলিনি আসিফ ভাই। তাহলে আমি তো বলি আন্দোলনে এক সেকেন্ড আপনি একটু মানুষের দাঁড়ান জীবনে আসিফ ভাই জীবনে এক আমি যখন বলছিলাম ওই জায়গাতে আপনি আসিফ ভাই এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে। স্ট্রমেন করেন না আসিফ না, ভাই, আমি আমি ক্লিয়ার করতে দেন। মোটেও স্ট্রমেন করিনি। আপনি জাস্ট শুধুমাত্র কয়েকটা শব্দ ব্যবহার করে আপনি ভুলভাল কথা বলেন ভাই। জাস্ট কয়েকটা ওয়ার্ড ব্যবহার করেন, ওয়ার্ড ঠাইসা দেন। এখানে কোনো স্ট্রমেন হয়নি। কোন কোথায় স্ট্রমেন হইছে? এখন যদি আপনাকে আমি ধরে আপনি দিই এটার কোনো উত্তর দিতে পারবেন না। আপনাকে কোথায় স্ট্রমেন of course. করছি আমি সেটা আপনাকে আমি আগেও কয়েকবার ধরছি, আপনি সেখানে উত্তর দিতে পারেন না। এখন আর আমি ওই প্যাচের ভিতরে যাবই না। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি বললেন যে বাক স্বাধীনতা চর্চা করলে কারো অধিকার ভায়োলেট হচ্ছে না। এখন একটা দল যদি বাংলাদেশে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, তাতে কার অধিকার ভায়োলেট হয়? যেটা কার অধিকার ভায়োলেট হয় না। দেন নেক্সট ইয়াতে কি আছে ভাই? যেটা আপনি বললেন যে যেটা মানুষের জীবনের বিনিময়ে আমি আন্দোলনের অধিকার চাই না। হ্যাঁ, এটা যে আপনি বললেন একটু আগে যে মানুষের জীবনের বিনিময়ে আমি আমি কখন বলছি আন্দোলনের অধিকার চাই না। এই যে স্ট্রমেন আসিফ ভাই কখন বলছেন এই কথা? একটু আগে আপনি কখন বলছেন এক্সাক্ট কখন যে বলছেন? আমি মানুষের জীবনে বলিনি এই কথা। নো, আপনি যে এক্সাক্ট কথাটা বললেন আমি জীবনে এই কথা বলি নাই। লিংকন ভাই, আপনি কি এই কথাটা শুনেন নাই ফারাজ ভাইয়ের মুখে থেকে? উনি মানুষের জীবন এবং আন্দোলন করার অধিকার, আন্দোলন এতই হয়ে উঠছে যে আমি আন্দোলনের কিংকের কথা বলছি, আন্দোলনের কিংকের কথা বলছি যে আমি বলি নাই যে আন্দোলন করা যাবে না। আমি ক্লিয়ারিফাই করে দিচ্ছি আপনাকে আসিফ ভাই, আপনার তো লিংকনের কাছ থেকে ইয়ে করা যাবে না। আমি তো আপনি কি মনে করেন আসিফ ভাই? না না, আমি আসিফ ভাই আপনি কি মনে করেন আপনি আমাকে ফারাজ ভাই, আসিফ ভাই আপনি কি মনে করেন যে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে অনেস্ট উত্তর দিব এটা মনে করেন? না না মনে ফারাজ ভাই, করলে আমি আমাকে জিজ্ঞেস অবশ্যই করেন। অনেস্ট উত্তর দিবেন, কিন্তু আমি কি ভুল শুনছি নাকি এখন আপনি এডিশনাল কথা বলতেছেন নাকি আগে ওইটা বলতেছিলেন সেটা আমি জানার জন্য লিংকন সাহেবকে জিজ্ঞেস করতেছি। আপনি আগে ওইটা এখন যদি এডিশনাল কথা বলেন তাহলে সেটাও তো আমি মেনে নিব, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে ভুল শুনছি, আমি যে আপনাকে স্ট্রমেন করতেছি না সেটা দেখার জন্য আমি লিংকন ভাইকে জিজ্ঞেস করতেছি। লিংকন ভাই, আপনি কি এটা শুনছেন যে ফারাজ ভাই এই কথাটা বলতেছিল না যে মানুষের জীবনের বিনিময়ে আমি আন্দোলন করার কোনো ইয়া দেখি না, এই ধরনের কথা বলতেছিল নাকি? আমি কি এক্স্যাক্টলি কথা বলছি কখনো? এক্স্যাক্টলি কথাটা বলছি। আমি যদি দেখাতে হ্যাঁ বলেন। জীবনের মূল্যটাকে আপনি আন্দোলন থেকে প্রায়োরিটি দিয়েছেন। অফ কোর্স দেখেন আমার কথাটা ছিল আসিফ ভাই লেট মি ক্লারিফাই। আমি লিংকন সাহেবের সাথে কথা বলতেছিলাম ভাই, লিংকন সাহেবের সাথে আমি একটু কথা বলতেছিলাম, একটু কনভারসেশনটা শেষ করতে দেন। লিংকন সাহেব, আমি যে জিনিসটা ফারাজ ভাইকে জিজ্ঞেস করলাম যে এখন যদি বলা হয় যে বাক স্বাধীনতার থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি, সুতরাং জীবনের বিনিময়ে তো আর বাক স্বাধীনতা, রক্তের জন্য বিনিময়ে তো আর বাক স্বাধীনতা চর্চা করে লাভ নেই আমাদের, তাইলে আমাদের এখন মানুষ বাঁচাতে হবে, সুতরাং বাক স্বাধীনতা এখন থেকে নিষিদ্ধ, বাংলাদেশে ধর্মের বিরুদ্ধে আর কথা বলা যাবে না। এই যুক্তি যদি কেউ দেয়, ফারাজ ভাই যে যুক্তিটা দিচ্ছে এবং এই যুক্তিটার ভিতরে কি আপনি কোনো বেসিক কোনো পার্থক্য পাচ্ছেন? আসিফ ভাই আমি বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, ফারাজ ভাই যেই পয়েন্টটা মেক করতেছে যে আন্দোলনের অধিকার এবং আন্দোলনের অধিকার থেকে ওনার কাছে মানুষের জীবনের মূল্য নাকি অনেক বেশি। এই কারণে উনি বলতেছে যে মানুষের জীবন যেহেতু বাঁচাতে হবে সেহেতু এই আন্দোলন এগুলা চলে যাক। হ্যাঁ, এগুলা না থাকলেও কোনো অসুবিধা নেই। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের জীবন বাঁচানো। আন্দোলনের এত আন্দোলন করা হবে কি? মানুষই তো মরবে, মানুষ তো মরবে। এখন এই যুক্তিটা যদি আমরা একপাশে রাখি, এখন আরেকটা যুক্তি যদি আমি এখান থেকে বের করি যে একজন যদি এসে বলে, একজন ইসলামিস্ট যদি এসে বলে যে বাংলাদেশে এই নাস্তিকতার কথা বলার কারণে অনেক মানুষকে মারা হয়েছে, অনেক মানুষকে পিটায় মারা হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, সুতরাং মানুষের জীবনের থেকে তো আর বাক স্বাধীনতার মূল্য বেশি না, সুতরাং আমরা এখন নতুন আইন করলাম যে কেউ আর ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না, বাক স্বাধীনতা বন্ধ, এখন থেকে বাক স্বাধীনতা নিষিদ্ধ হয়ে গেল। এখন থেকে যেহেতু মানুষের জীবনের থেকে বাক স্বাধীনতার মূল্য বেশি না, মানুষের জীবনের মূল্যই বেশি, সুতরাং আর বেশি কথাবার্তা বলা যাবে না ধর্মের বিরুদ্ধে। এই আইনটা যদি বাংলাদেশে কেউ পাশ করে, তাহলে ফারাজ ভাইয়ের যে যুক্তিটা এবং এই যুক্তিটার ভিতরে কি আপনি মিল পাচ্ছেন নাকি অমিল মনে হচ্ছে আপনার কাছে? মিল পাচ্ছি। এবং মৌলিকভাবে এই দুটো একই যুক্তি না? হ্যাঁ, একই যুক্তি। আসিফ ভাই, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আমি যদি আপনার কাছে পয়েন্ট আউট করে ধরাইতে পারি যে আপনি আমাকে স্ট্রমেন করছেন, তাহলে আপনি মেনে নেবেন এটা? অবশ্যই, যদি ধরা দিতে পারেন তাহলে অবশ্যই মেনে নেব। ঠিক আছে আসিফ ভাই, আমি কি এই আলোচনার মধ্যে বলেছিলাম যে আই এম এগেইনস্ট ফ্যাসিজম? এগেইনস্ট ফ্যাসিজম নাকি ফ্যাসিজম না, এটা কিন্তু আমার পয়েন্টের কোনো সাথেই রিলেটেড না। আমি কি জিজ্ঞেস করেছিলাম নাকি আসিফ ভাই? অ্যানসার মি আসিফ ভাই প্লিজ। আমি কি বলেছিলাম এটা যে ফ্যাসিজম? আমি কি এর আগের আলোচনা অনেকবার বলেছিলাম যে হাসিনাকে নামায় দেওয়াটা একটা ভালো জিনিস হইছে? হ্যাঁ, বলছিলাম আর কি। ওকে, দেন এই কথা দ্বারা কি এই দুটা কথা যে আই এম এগেইনস্ট ফ্যাসিজম এন্ড হাসিনাকে নামায় দেওয়া একটা ভালো জিনিস হইছে, এই দুটা কথা দ্বারা কি এই কনক্লুশনে পৌঁছানো যায় যে আমি আন্দোলনের বিপক্ষে না বরং আন্দোলনের সপক্ষে? এই জিনিসটাকে বোঝা যায়। আমি বলতেছি, আমি এটাই করি না যে প্রসিডিউর আন্দোলন হয়েছে সেটা না, আন্দোলনের বিপক্ষে যে না, এই কনক্লুশনটা কি আসা যায়? ফারাজ ভাই, আপনি যে শেখ হাসিনার যে আসিফ ভাই এখানে একটু একটা অ্যানসার দিতে হবে তো ভাই। আপনি যে শেখ হাসিনার যে খুন খারাপি, এগুলোর যে বিরুদ্ধে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু
আপনার ওকে সাথে আমার মানে পয়েন্ট মানে যে এখানে পার্থক্য সেটা হচ্ছে আপনি মনে আসিফ করেন ভাই আমাকে আমাকে আমার কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে তারপর একটু প্লিজ ইয়ে করেন। এই কনক্লুশনে কি আসা যায় যে এই দুইটার কথা দ্বারা এই কনক্লুশনে কি আসা যায় যে আমি আন্দোলনের বিপক্ষে না আন্দোলনের পক্ষে? এই মানে আন্দোলনের রাইটটা মানে আমি মানুষের থেকে নিয়ে যেতে চাচ্ছি না, এই কনক্লুশনটা কি পৌঁছানো যায় কিনা? কিন্তু ফারাজ ভাই এই কথাটা তো আপনি আগে যায় কিনা বলছেন আসিফ কিন্তু ভাই আজকে প্লিজ, তো বললেন আপনি প্লিজ আজকে তো আপনি বললেন ওকে উল্টা কথা। আচ্ছা ঠিক আছে তার মানে থ্যাংক ইউ আসিফ ভাই, মানে আপনি স্বীকার করতেছেন যে আমি আমার কথা দ্বারা অ্যাকচুয়ালি পজিশন এই করা যায় যে আমি আন্দোলনের বিপক্ষে না। আমি আন্দোলনের বিপক্ষে না। আন্দোলন আপনি করুন, অফকোর্স করবেন, আন্দোলন করবেন, যদি অবস্থা বেগতিক হয় অফকোর্স আপনি আন্দোলন করবেন, বাট আমার পজিশনটা আপনার থেকে এই জায়গায় ডিফারেন্ট, শুধুমাত্র ওই জায়গায় ডিফারেন্ট যে ভাই আন্দোলন করার আগে আশপাশ বুঝে তারপর আন্দোলনটা করো, ফিউচারটা কি হবে ওইটা সম্পর্কে আইডিয়া নিয়ে দেন আন্দোলন করো। আপনার সাথে এই আমার জিনিসটা ডিফারেন্স ফারাজ এইটাই। ভাই আমি এই জিনিসটাকে আপনি এই জিনিসটাকে আপনি আসিফ মুক্তিযোদ্ধার ভাই ক্ষেত্রে প্লিজ ফারাজ ভাই এই প্লিজ এই প্লিজ যুক্তিটা কি প্লিজ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আসিফ খাটান ভাই তো একটু? প্লিজ আসিফ ভাই, প্লিজ আসিফ ভাই। নাও আপনি আমাকে যেখানে স্ট্রম্যান করছেন, আমি হাজারবার বলছি ফ্রিকিং স্ট্রম্যান, যে আপনি বলতেছেন আমি আন্দোলনের বিপক্ষে যে আমি রাইট হবে ইয়ে হবে এই জন্য মানুষ মানুষ মারা যাবে এই জন্য হচ্ছে আমি আন্দোলনের পুরো বিপক্ষে চলে গেছি। এই যে ভাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন আসিফ ভাই, রেদার দেন কামিং টু আ কনক্লুশন। আমি তো ভাই আপনার শত্রু না ভাই, আমি আপনার ইয়েও না, প্রতিপক্ষ না। আমি যদি আপনার থেকে অনেস্টি করতে পারি, অনেস্টি আশা করতে পারি, আপনি তো আমার কাছে আশা করতে পারেন। আপনি যদি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি তো আপনাকে সরাসরি অ্যান্সারটা দিতাম। আপনি প্রতিবার আমার প্রতিপক্ষ হয়ে যান কেন আসিফ ভাই? কিন্তু আমার আপনার জিজ্ঞেস যে করতেন, আমি তো খুব মানে শর্টে আলোচনা শেষ করে দিতে পারতাম। ফারাজ ভাই এই ক্ষেত্রে আমি দেখছি যে আপনার কথা একটা আরেকটার কথার সাথে একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। আপনার কোন জায়গায় আমাকে ধরাই দেন, এই যে আমাকে প্লিজ ধরাই দেন আপনি কোন জায়গায়। এই যে আজকে যে বললেন, আজকে দেখেন লিংকন ভাইও এই জিনিসটাই বুঝছে। আপনার কথা থেকে এই জিনিসটাই বুঝছে। লিংকন ভাই ভাই আপনি কি কে এই কি জিনিসটা বুঝছেন না না, আমার কথা থেকে? যদি আমার কথাতে বোঝা না যায়, যদি ধরেন আমার কথা দ্বারা ভুল বুঝেন, ভুল বুঝেন বা যেটাই বুঝছেন আমাকে আজ করেন অ্যাটলিস্ট যে আমি এটা দ্বারা এটাই বুঝেছি কিনা। আমি তো জি আপনাকে ভাই, মিথ্যা বলবো না যে ভাই আমি ফারাজ ভাই, আমি একটা কথা বলি। আমি তো আপনাদের আলোচনা নিয়মিত শুনি। যখনই এই প্রসঙ্গটা আসে, ফারাজ ভাই আপনি হয়তোবা আমার মনে হচ্ছে যে আপনার মনস্তাত্ত্বিক জায়গা থেকে এই আন্দোলনের যে কনক্লুশন, এই আন্দোলনের যে পরবর্তী যে একটা সিনারি, সেটাকে আপনি ভালোভাবে নিচ্ছেন না। এটা মনে হয় কিভাবে নিব আজব কথা, কিভাবে নিব আমি, মানে এই যে সিনারিওটা কিভাবে নিব আমি, আপনি যে সেটাকেই ম্যাসেজটা বারবার হচ্ছে এবং প্রেজেন্ট করতেছেন, হচ্ছে। সেটাকে আপনি ফোকাস করতেছেন। এটা মানে হচ্ছে আপনি আরে বোঝাতে আরে আন্দোলনটা যে ফাকিং হলো ইডিয়েট ভাই, শুনেন আপনি প্রত্যেকটা মানে জাস্টিসের অবস্থা যে পুটকি মেরে দেশের অবস্থা 12টা বাজছে, যে কোথাও ঠিকমতো জাস্টিস এটা তো পাচ্ছে না। আমরাও আপনার সাথে আরে ভাই ফারাজ ভাই তো এই আন্দোলনের আউটকামগুলো পরে আপনার কি বলতে হবে ইয়ে সেটা তো আন্দোলনের পরে কি হবে সেটা তো আন্দোলনের যৌক্তিকতা ভাই অবলিভিয়াস হয়ে ভাই আসিফ ভাই, আমি তো সেটা বলতেছি না, আমি বলতেছি যে আন্দোলনটা আপনি করেন সমস্যা নাই, বাট একেবারে অবলিভিয়াস হয় না যে আমি আন্দোলন করবো পরে যেটা হবে দেখা যাবে, ঠিক আছে, বাট কাদের সাথে আরে আন্দোলন পরে করতেছি কি কি হবে হবে আবারও নেক্সট বলতেছি ইয়ারটা কি। এক কথা বারবার আপনি কেন বলতেছেন ফারাজ ভাই? আমি বারবার বলতেছি যে আন্দোলনের পরবর্তীতে কি হবে সেটা তো আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে না। এটা আপনি এক কথা আমি কয়বার বললে এটা কিভাবে করে? আপনি তাহলে আমাদেরকে বুঝান যে আন্দোলনের পরে যেটা ঘটবে সেটা আন্দোলন আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে কিনা, তাহলে সেটা আমাদেরকে বুঝান আপনি। ওকে, আমি তো ভাই এটার জন্য বললাম, আমি তো আপনাকে যে ইয়েটা দিলাম, যে রিজনিংটা আচ্ছা দিলাম, আপনি কি মনে করেন সেটা তো ফারাজ ভাই অলরেডি দিছি। ফারাজ ভাই আপনি কি মনে করেন আন্দোলনের পরবর্তীতে যেই ঘটনাগুলা ঘটবে সেটা আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করে কি করে না সেটা বলেন তো? আহ, একটু টাফ কোশ্চেন ভাই। আন্দোলনের তাহলে একটা যৌক্তিকতা নির্ধারণ কর উদাহরণ দিয়ে ইয়ে বোঝাচ্ছি। মনে করেন 25শে মার্চ রাতে পাক বাহিনী বাংলাদেশে ঢুকে প্রচুর পরিমাণে বাঙালিকে হত্যা করলো। এখন বাঙালি তখন আন্দোলন তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। তখন তো তাদের কিছু করার নেই, তখন তাদের যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে। যুদ্ধ করলো, যুদ্ধের পরে দেখা গেল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। টাকা নাই, পয়সা নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, ব্রিজ নাই, সবকিছু ভাঙ্গা, সবকিছু মানে দুর্ভিক্ষ, মানুষ খাইতে পারতেছে না, মানুষ একেবারে না খায় মরতেছে। এই রকমের পরিস্থিতিতে একদল একদল বুড়া চাচা এসে বলল, হ্যাঁ এত করে তো আগেই কইছিলাম যে তুই এত পাকিস্তান ভাঙ্গিস না। পাকিস্তান কত সোনার দেশ। এই যে না বুঝছে যে তোরা যুদ্ধে গেলি, তোরা যে মানে লাফাইতে যুদ্ধে গেলি, আগে বুঝতে যাবি না এরকম হইব। এখন তারা খুব ফোরন কাটা শুরু করলো। এই কিছু বুড়া চাচা থাকে, তারা ফোরন কাটা সবসময়। এই ফোরন কাটা শুরু করলো। এখন এই যে যুদ্ধের পরে যে ঘটনাগুলো ঘটলো সেটা কি যুদ্ধের যৌক্তিকতা নির্ধারণ করে কি করে না? ভাই যদি আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করেন যুদ্ধের পরে যে ঘটনা ঘটলো এটাকে যুদ্ধের ইয়েটা নির্ধারণ করে কিনা, আই ডোন্ট থিঙ্ক। আমি শুধুমাত্র এই পজিশনটা দেখবো, আমি আরো অনেক কিছু দেখতে যাবো, মানে আশেপাশে আরো বেশি কনটেক্সটে দেখতে যাবো। ধরেন ফর এক্সাম্পল, ধরেন পাকিস্তানিদের সাথে যদি আমরা থাকতাম, আমাদের নেক্সট 5 to 10 ইয়ার্স আমাদের আউটকাম কি হতো, অ্যান্ড আমরা যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাই, নেক্সট 5 to 10 ইয়ার্স আমাদের আউটকামটা কি হবে, এই জিনিসগুলো দেখে দেন স্টেপটা নেওয়া উচিত। ধরেন আমি মনে করি না এটা শুধুমাত্র ইস্যুর ক্ষেত্রে, শুধুমাত্র হচ্ছে আপনার
আপনার 1971 এর ক্ষেত্রে এটা যেকোনো ক্ষেত্রে আর কি, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে 5 to 10 ইয়ার্সে কি হবে এইটা বুঝেই দেন ইয়েটা নেওয়া উচিত, আচ্ছা, স্টেপটা নেওয়া উচিত। তার মানে আমরা বুঝতেছি সেই সময় তো বাংলাদেশের স্বাধীন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবার মতো যোগ্যতা ছিল না। তাহলে আমাদের আরো কিছু একটু মাইটনির খায় গণহত্যার শিকার হয়ে কিছুদিন ওয়েট আমি করা তো উচিত সেটা ছিল বলি না কয়েক ভাই, বছর। 5 to 10 ইয়ার্স থেকে ভালো হয়েছে আগের থেকে না খারাপ হয়েছে আসিফ ভাই? তাহলে আপনি কি ধরেন মনে এরকম করেন এরকম যদি হইতো 1971 হইতো থেকে 1971 থেকে তর্কের খাতিরে 1981 এ ধরেন তর্কের বেটার খাতিরে হয়েছে না আমি অবশ্যই বললাম ধরেন তর্কের খাতিরে ওই একজন বুড়া লোক বলল সেই সময় পাকিস্তানি বা সমর্থক তারপরে আরোগুলো ইয়ে ছিল তো আসিফ ভাই, আরো অনেকগুলো ভাই কন্টেক্ট ছিল তো। ফর এক্সাম্পল ধরেন আসিফ ভাই ধরেন এত ওই যে সিম্পলিফাইড না আসিফ না ভাই না না জিনিসটা একটু প্রশ্নটা শুনেন না সিম্পলিফাইড করে না প্রশ্নটা আসিফ শুনেন। ভাই। না ওই বুড়া লোকটা যে বুড়া শুনলো লোকটা ভাই, এই কথাটা বলতেছিল শুনলো আসিফ ভাই, শুনলো আসিফ ভাই, আপনার পুরো একটা হিস্ট্রিকে সিম্পলিফাইড একটা টুংটাং একটা আমি তো সিম্পলিফাই রিজন আমি তো দেওয়া আমি একটা একটা স্পেসিফিক সিম্পলিফাইড প্রশ্ন হিসেবে চলে আসে। করতেছি। আমি তো পুরা হিস্ট্রি সিম্পলিফাই ভাই করে বলতেছি না আপনাকে। আপনাকে একটা স্পেসিফিক কোশ্চেন আসিফ ভাই, স্পেসিফিক কোশ্চেন আসিফ ভাই, যুক্তিটা স্পেসিফিক বোঝানোর জন্য তো কোশ্চেনের আমি এখন কনক্লুশনটা তো ভাই ওভারঅল কনক্লুশন। না আমি তো স্পেসিফিক এখন আপনাকে 25 মার্চ কি হয়েছিল, 26 মার্চ কি হয়েছিল, 27 কি হয়েছিল, 28 কি হয়েছিল প্রত্যেকটা কনটেক্সট এখানে দরকার নাই তো আমার। আমার দরকার হচ্ছে এই পয়েন্টটা শুধুমাত্র যে দেন পয়েন্টটা যদি আমার কনটেক্সটটা দরকার না হয় তাহলে ভাই আমার মনে হয় না কনক্লুশনটা শুধুমাত্র এই ইয়ে হতে পয়েন্টটাই পারবে আমার ভাই। এই পয়েন্টটা আমাদের এই আলোচনাতে প্রাসঙ্গিক দেখে শুধুমাত্র এই পয়েন্টটাই আমি তুলতেছি যে ওই বুড়া চাচা মিয়া যদি বলে যে তাহলে তোমরা গণহত্যার শিকার হয়ে কয়েকটা বছর ওয়েট করতা, বাংলাদেশ তখন একটু অর্থনৈতিকভাবে যদি দাঁড়াইতো তখন গিয়া তোমরা 20-25 বছর পরে তোমরা গিয়া স্বাধীনতা চাইতা, কিন্তু তখন তো তোমাদের সামর্থ্য ছিল না। মানে দেখো যুদ্ধের পরে কি হলো, তুমি কি আই হলো ডোন্ট থিংক আসিফ ভাই এই কথা। 71 এর সাথে 24 মিলানো কোনোভাবেই আমি তো জাস্টিফাইড, মানে 71 এর সাথে কোথায় লিটারালি 24 মিলাচ্ছি? আমি কোনোভাবেই। একটা পয়েন্ট মেক করতেছি ভাই। কোথায় হ্যাঁ ভাই, মিলাচ্ছি? কোই পয়েন্ট মেক কোনো করতেছি, কিছুর সাথেই ভাই কোনো কিছুর আসিফ ভাই, সাথেই কোনো ওয়াই আর কিছু ইউ মেলে শাউটিং না। আসিফ ভাই? ভাই আসিফ ভাই কোনো শাউট কিছুর সাথেই করতেছেন কেন? আপনি মানে কি ধরনের কথাবার্তা বলছেন? আমি কোথায় মিলাইতেছি কোথায়? কোথায় আমি আমি তো 24 এর ভাই সাথে আপনার সাথে, মিলাই? আপনি তো আপনার সাথে কাম হয়ে কথা বলতেছেন, আপনি আমার সাথে আপনার শাউট করতেছেন কেন? কিন্তু কিন্তু ভাই আচ্ছা সরি, এটার জন্য সরি। কিন্তু দেখেন ভাই আপনি তো আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আ ১ সেকেন্ড সরি। আমি আপনাকে যেটা বোঝাবার চেষ্টা করতেছি যে আ মুক্তিযুদ্ধের সাথে আমি ২৪ এর কোনো মানে তুলনা করতেছি না। কিন্তু ইতিহাসের একটা শিওর ঘটনা আসিফ ভাই, তুলে শিওর। ধরে যেই জিনিসটা এটার সাথে মিলতেছে সেইটা আমি তুলে ধরতেছি যে আন্দোলনের পরবর্তী সময়ে যে জিনিসটা মানে ঘটে সেটা 71 এর কি গণহত্যার সাথে তো আপনি কোনো 71 এর গণহত্যার সাথে তো আপনি কোনো কিছু মিলাচ্ছেন না, রাইট আসিফ ভাই? মিলাচ্ছেন? ৭১ গণহত্যার সাথে 71 এর জেনোসাইডের সাথে তো আপনি কোনো কিছু মিলাচ্ছেন? না কোনো আপনি কিছু চলে বলছেন মিলাচ্ছি না। মিলাচ্ছেন না। ওকে ঠিক আছে, জেনোসাইডের সাথে কোনো কিছু মিল নাই। ওকে ঠিক আছে, তারপর নেক্সট না, বলেন। জেনোসাইডের সাথে কিন্তু ঘটনাগুলা একই যদি যুক্তির কাঠামোটা ঠিক আচ্ছা, থাকে, আপনি অ্যাকচুয়ালি মিলাচ্ছেন? যুক্তির কাঠামোটা ঠিক থাকে। আরে আপনি কি অ্যাকচুয়ালি মিলাচ্ছেন আশ্চর্য! আসিফ ভাই? আপনি তো কি আচরণ করতেছেন? মেক বুঝতে ইউর চাইছি। পজিশন আসিফ ভাই। ইদার আপনি মিলাচ্ছেন না, আপনি মিলাচ্ছেন না। ইদার আপনি আমি আপনাকে যেটা বলতেছি, দুইটার কোনো একটা আমি আপনাকে যেটা করতেছেন, বলতেছি, দুইটা ফারাজ ভাই এখন দুইটার কোনো বাজে অ্যানালজি দিচ্ছেন না আসিফ ভাই। অ্যানালজি দিচ্ছেন যে বাজে তর্ক হ্যাঁ, হচ্ছে, বাজে তো বাজে তর্ক হচ্ছে। শোনেন, এটার জন্য আমি আমি যেটা এই এটার জন্য আমি পয়েন্টটা দোষী মেক না আসিফ ভাই। করতেছি, আমি যে পয়েন্টটা মেক করতেছি সেই পয়েন্টটা হচ্ছে যে একটা ঘটনা একটা আন্দোলনের পরবর্তীতে যা ঘটে সেইটা কি আন্দোলনের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে কি পারে না, এটা হচ্ছে আমার এক লাইনে টাইটেল। হ্যাঁ, এইটার উদাহরণ হিসেবে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টানছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরবর্তীতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। বাংলাদেশকে তলাবিহীন ছুরি বলছিল হেনরি কিসিঞ্জার। একদম প্রকাশ্যে মানে করে বলছিল এবং কথা সত্য ছিল, কথা মোটেও ভুল ছিল না। হেনরি কিসিঞ্জার অনেক বড় একজন মানে গুরুত্বপূর্ণ একজন মানে ফিলোসোফার, মানে অর্থনীতিবিদ এবং ফিলোসোফার। তার কথাটা মোটেও ভুল ছিল না। ৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই সময় বাংলাদেশের মানুষের অবস্থা আসলেই খুব শোচনীয় ছিল। তাহলে আমরা কি সেখান থেকে ধরে নিতে পারি তাহলে মুক্তিযুদ্ধটাও তাহলে একটা ভুল কাজ ছিল, আকবুঝ না বুঝা অনেক মানে চিন্তা ভাবনা না করে মানুষ বোকার মতো মব জাস্টিস করে ফেলছে বা মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিচ্ছে? এটা তো আমরা বলতে পারি না। এটা কি আমার কাছে কোশ্চেন নাকি আপনার কনক্লুশন আছে ভাই? আমার আমার কোশ্চেন কনক্লুশন করতেছেন হচ্ছে এটা? যে এটা আমরা বলতে আচ্ছা, পারি না। কারণ পরবর্তীতে কি ঘটবে সেইটা কখনোই এই কোন একটা আন্দোলন বা কোন একটা যুদ্ধ বা কোন একটা বিদ্রোহের যৌক্তিকতা নির্ধারণ করতে পারে না। এইটা আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আমি কি রেসপন্স করতে পারবো নাকি আপনি আসিফ ভাই বুঝাই দিলেন আমি বুঝে শেষ না? আপনি যদি এই পয়েন্টের সাথে দ্বিমত থাকে তাহলে রেসপন্স করেন। আমি এখানে শুধুমাত্র একটাতে দ্বিমত করবো যে আপনি যেভাবে জাস্ট একটা পার্সপেক্টিভে করলেন যে আন্দোলনের সময় যে আন্দোলনের আউটকাম কি হবে এইটার উপরে ডিপেন্ড করে আন্দোলনের যৌক্তিকতা নির্ভর করে না, আন্দোলনের আউটকামের উপর ডিপেন্ড করে আন্দোলনের যৌক্তিকতা নির্ভর করে না। শুধু যদি এটা থাকে, এটা দ্বারা যদি আপনি ওভারঅল কনক্লুশন করেন যে সুতরাং আউটকাম কি হচ্ছে না হয়েছে যেহেতু এটা ইররিলেভেন্ট, সুতরাং ইয়েটা যৌক্তিক, আন্দোলনটা যৌক্তিক, এরকম যদি আপনি একটা লজিক্যাল কনক্লুশনে আসেন, আমি বলবো যে এখানে অনেক কিছু মিসিং আছে আর কি, শুধুমাত্র একটা কনটেক্সটের উপর জিনিসটা নির্ভর করে না। হ্যাঁ, এতটুকু বলতে আছে।
অনেকগুলো আচ্ছা, ঠিক কনটেক্সট আছে। আছে, আপনি শুধুমাত্র একটা কনটেক্সট দিয়ে আপনি ইয়েটাকে বা আপনি আপনার আন্দোলনটাকে জাস্টিফাইড বলতেছেন, বাট আমি মনে করি না এটা শুধুমাত্র একটা কনটেক্সটের উপর নির্ভর করে। হ্যাঁ, এতটুকু বলছি। আচ্ছা, তাহলে আমি যে পয়েন্টটা মেক করছি যে মানে টাইটেলটা দিচ্ছি আমি, সেই টাইটেলটা সম্পর্কে লিংকন ভাই আর বাংলাদেশী আপুর মতামতটা একটু নিয়ে নিই। আগে বাংলাদেশী আপু একটু বলেন তো যে আন্দোলনের পরবর্তীতে কি ঘটবে কি ঘটবে না তার উপরে কি কোনো একটা আন্দোলন বা কোনো একটা যুদ্ধ বা কোনো একটা বিদ্রোহের যৌক্তিকতা নির্ভর করে? জানি না, আমি এই বিষয়ে পড়িনি। আচ্ছা, লিংকন ভাই আপনি একটু বলেন তো। আসিফ ভাই, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি কোনো সমন্বয়ক বা আমার কোনো বড় ভাই বা কোনো নেতা তাদেরকে অনুসরণ করে আমি আন্দোলনে যাইনি। আমি বিগত 15 বছরের যে শেখ হাসিনার যে একক আধিপত্য এবং বাংলাদেশের গণতন্ত্রহীনতা, গুম, খুন, এই সবকিছুর বিরুদ্ধে আমি গত 15 বছর যেটা দেখেছি, সেখান থেকে আমার নিজের একটা জায়গা আমি তৈরি করেছি যে আমি এগুলোর বিরুদ্ধে গিয়ে আমি এই সরকারকে বা এই শেখ হাসিনা, সরকার বলতে তো আসলে শেখ হাসিনা যে অবস্থানে চলে গিয়েছে, সেখানে আসলে মানে সরকার মানে তার একক যে কথা, একক যে আচরণ, সেটাই মানে দরকার। আমি ব্যক্তিগতভাবে যেটা পাচ্ছিলাম, তো এই জায়গা থেকে আমি মনে করি যে আসলে তার মানে পতনটা খুবই জরুরি। পরবর্তীতে কি হবে আমার মাথায় আসলে সেটা কাজ করেনি। হ্যাঁ, আমি এটা বুঝেছি যে সে যদি নেমে যায়, তার থেকে মানুষ শিক্ষা নিবে যে যত বড় আহ, আহ, নেতা বা নেত্রী হোক না কেন, যত ক্ষমতাশালী মানুষ হোক না কেন, তার এইভাবে পতন হইতে পারে। এবং এখান থেকে আমাদের কিছু শিক্ষা উচিত যে আমরা ক্রমান্বয়ে আমরা বছরের পর বছর যখন আমরা নির্যাতন করে যাবো, জুলুম করে যাব, তখন একটা সময় কিন্তু মানুষ আপনাকে এভাবে টেনে হিস্ট্রি নামায়। আমার মনে আছে, আমি যখন আন্দোলন থেকে ফিরে বাসায় যাচ্ছিলাম, তখন আমার সামনে একটা মেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাতে তার ব্যাগ। তো আমি তো পিছন থেকে মানে আমি দেখতেছিলাম তার হাতে একটা লাঠি। তো আমি তাকে আমি পাশ কাটে যাচ্ছিলাম, পরে সে আমাকে বলছিল যে ভাই আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন। তো পরে আমি বললাম যে আমি আসলে কোন ইউনিভার্সিটি থেকে আসি, আমি এমনিতেই আন্দোলনে জয়েন করেছি। তো আহ, আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটা তো কোনো দলের সাথে, মানে আমার মনে হয় নাই 18 কি 19 বছর বয়স হবে। সে ওই রাস্তার মানে সে লাঠি দিয়ে ইয়ে করতে করতে যাচ্ছিল, আর সে জাস্ট মানে তার প্রতিক্রিয়াটা দেখে মনে হচ্ছিল যে এরা আসলে সবাই ক্ষুব্ধ। মানে বাংলাদেশের যে পরিস্থিতি তখন চলতেছিল, আপনি দেখেন ফারাজ ভাই, মানে আন্দোলন প্রথমে কিন্তু আন্দোলন হিংস্রতায় রূপ নেয়নি, বা প্রথমে কিন্তু ভাঙচুর হয়নি। আপনি যেভাবে গুলি করে মারছে, আমাদের চোখের সামনে যেভাবে মানুষগুলাকে মারা হয়েছে, ছাত্রদেরকে মারা হয়েছে, সেই অবস্থায় আমরা তো আসলে এই আরে সরকারকে ভাই, সেখানে তো আমি বলতেছি না যে সেখানে সরকার ভালো আপনি কাজ সেই করছে, জায়গায় আমারে অবশ্যই আমারে উল্টাই কথা কথাগুলো বলতেছেন কেন? চলে আসে। আপনি তো আপনার জায়গাতে আপনি ক্লিয়ার করছেন যে আপনি এই ক্ষেত্রে আপনার কোনো দ্বিমত নাই, আমিও আপনার সাথে দ্বিমত নাই। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের সুদূর প্রসারী চিন্তা করে আন্দোলনে যাওয়া উচিত। আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু সবাইকে ডাকছে বসার জন্য। তো কি হতো যদি সবাই যাইতো, সবাই বসতো, কি হতো? সে কি আপনার কি মনে হয় সে ভালো হয়ে যাইতো, অথবা তার জায়গা থেকে একটুখানি আপনার পরিবর্তন হইতো? আপনাদের যে ইনিশিয়াল যে স্টেপটা ছিল যে কোটার স্ক্যাম, ওই কোটার স্ক্যামটা বন্ধ হইতো। আর এটা তো এতগুলো ছাত্র যে মারা গেল তো যেটা সেটার? যেটা নামে ইয়ে যে এতগুলো ছাত্র যে মারা গেল, সেটার বিচার হয়তো বা শেখ হাসিনা ঠিক মতো করতো না, বাট এটাও দেখতে হবে আসিফ ভাই যে এতগুলা আপনি জানেন না, আমি তো শেষ করি নাই তো যেভাবে খুন করতেছিল, শেষ করি নাই তো হাসিনার যে ছাত্রলীগ দিয়ে করা অ্যাট্রসিটি, এটা ইভেন আসিফ ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়ার আগে থেকে আমি বলে আসছিলাম হাসিনাকে আমি হাতুড়ি হাসিনা নাম দিচ্ছিলাম। হাসিনার দ্বারা মানে ছাত্রলীগ দ্বারা করা অ্যাট্রসিটির বিরুদ্ধে আমি বহুবার বলছি। নাও আপনার প্রথম দিকের যে স্টেপগুলা, যে তারা একটা লেজিট চাচ্ছে, একটা লেজিট রাইট চাচ্ছে, সেটা হচ্ছে আপনার কোটা বিরোধী কোটা জিনিসটা সরানোর, সেটা রিজলভ হয়তো ট্রু, বাট এখন বলতেছেন যে ছাত্র মারা গেছে। দেন আমি করতাম, আমি যদি ওই আন্দোলনের হইতাম, স্টেক হোল্ডার হইতাম, দেন আমি বলতাম যে এইটার বিচার করার জন্য হইলে হয়তো, মোস্ট প্রবলি হইতো না, বাট এই গণতান্ত্রিক উপায়ে আমি এটার রিজলভটা চাইতাম আর কি। আচ্ছা ফারুক, আমার আচ্ছা, একটা প্রশ্ন আছে যে আচ্ছা, কিন্তু উনি এটা কিন্তু বিচার করলো, আমরা তো উনি ইতিপূর্বে দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের সেঞ্চুরি করছিল যে মানিক, সে বহাল তবিয়তে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে তাকে, এবং খুব প্রোটেকশন দিয়ে তাকে এয়ারপোর্ট থেকে পার করা হয়েছে। তো আমরা তো এই জিনিসটা তো এই রকমের ঘটনা একটা দুইটা নাই, এই ধরনের ঘটনা অনেকগুলা ঘটছে। সাগর রুনি হত্যা, তারপর হচ্ছে গিয়ে অনেকগুলা হত্যাকাণ্ড, অনেকগুলা মানুষকে মেরে ফেলছে। বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান, সে একটা মেয়েটা মানে সুইসাইড করছে, সেটার জন্য ওই বসুন্ধরা গ্রুপের দায়ী। এবং বসুন্ধরা গ্রুপের
আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক। আমরা দেখছি যে বাংলাদেশে তো এখন আর মানে সেই রকমের কোনো শাসন ব্যবস্থাই ছিল না। যার যেমন ইচ্ছা তার তেমনই করতেছিল আওয়ামী লীগের আমলে। আ মানে যার আমার টাকা আছে, যার আসিফ ভাই, ক্ষমতা আছে সবই আমাকে তো করতেছিল। ইউরোপিয়ান চিন্তাধারা বলতে পারেন, বাট আমি আন্দোলনে কোনোভাবে দ্বিমত করতাম না যদি আন্দোলনের পরে কারা কারা ক্ষমতায় আসবে বা সব এক দফা দেওয়ার পরে কারা কারা ক্ষমতায় থাকবে, এটা যদি নিশ্চিতভাবে জানতাম যে এরা ক্ষমতায় থাকবে এবং এদের গোলটা হচ্ছে এটা, হ্যাঁ, যদি জানতাম তাহলে আমি ইয়ে থাকতাম না। বাট আমার পয়েন্টটা শুধুমাত্র এইটাই, আমি অবলিভিয়াস হয়ে কোনো কিছু সম্পর্কে, মানে ফিউচার সম্পর্কে একেবারে কোনো কিছু না জেনে এই আশা করে বসে থাকবো যে বেটার হবে। যে আমি জানি আওয়ামী লীগ চলে গেলে বাংলাদেশে কারা কারা নেক্সট ইন পাওয়ারে থাকবে, আমি যদি জানি যে এখানে যে নেক্সট ইন পাওয়ার যারা যারা আছে উইচ ইজ গোনা বি ইভেন ওয়ার্স, আমি কিভাবে আন্দোলনের সাথে ইয়ে করবো, আমি কিভাবে এটা সাপোর্ট করবো, যেখানে আমি নিজেও দেখতেছি পোলাবেন ইভেন ছাত্র মারছে, এটা বলতেছেন ছাত্ররা যে ছাত্রলীগের পোলাবেনের ছাত্রকে ঠাপ ঠাপ করে যে টিকটিকের মতো মারলো, এটাও তো ভাই আমি ইগনোর করতে পারবো না। না, এটা তো ইগনোর করতে আমি বলতেছিও না, আমরা বলতেছিও না। কিন্তু আমি তো অ্যাট্রোসিটি এই কারো থেকে পরিস্থিতি কম দেখি নাই, কারো থেকে কোনো কম এই জিনিসটা দেখি নাই। যখন আপনি তো ভাই ইয়ে না, আমি তো নিজেই দেখছি যে যখন ব্র্যাকের ওখানে আক্রমণ হয়েছিল, ছাত্ররা পুলিশের উপর কিভাবে ইয়ে করছে, পুলিশদেরকে কিভাবে মানে ওই জায়গায় মানে গণদোলায় যে পিড়ায় মারছে, এই জিনিসটা তো আমি নিজেও দেখছি। এটা আপনি অবশ্যই ওইটা ইয়ে করতেন। আমিও এটা নিয়ে বারবার কথা বলছি। বারবার পুলিশকে পিটায় মারা এবং ছাত্রলীগের কর্মীদের উপরে মানে ইয়া এখানে করা, তো সেগুলো ওয়ান নিয়ে সাইডের আমরা ভিকটিম বারবার না ভাই, কথা দুই বলছি। সাইডের ভিকটিম আছে, আমি তো কিন্তু মানে কিন্তু কোনোটাকে ইয়ে কিন্তু করতে পারছি না। ক্ষমতায় কিন্তু ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী, এরা কিন্তু ক্ষমতায় ছিল। একটা মানে স্টেট পাওয়ার দিয়ে যখন আপনি এই কাজগুলা করেন, এইটার কিন্তু মানে ইয়াটা খুবই মেসিভ আকারে হয়। এটার কিন্তু ইফেক্টটা খুব মেসিভ আকারে হয় যখন স্টেট পাওয়ারটা দিয়ে যে এই কাজগুলা করা হয়। আওয়ামী লীগ কিন্তু একদম স্টেট পাওয়ার ব্যবহার করে এই কাজগুলা করতেছিল। এইটার সাথে কিন্তু ওইটা তুলনীয় না। মানে কিছু উত্তেজিত জনতা আইসা মাইরা পিটায় ফেলতেছে। ওইটাও খারাপ অবশ্যই। কিন্তু স্টেট পাওয়ারটা যখন আপনি ব্যবহার করতেছেন তখন কিন্তু হ্যাঁ, এটা একটা হ্যাঁ, এক্সট্রিম লেভেলে চলে অফকোর্স যায়। এক না, জি অফকোর্স এক জি না। আমারও আমার সেটাই। ইম্প্যাথিটা কারোর জন্য মানে পাওয়ারের উপর তো ডিপেন্ড করবে না। আমার ইম্প্যাথিটা ডিপেন্ড করবে যে কে মরছে কে মরে নাই, ওটার উপর ডিপেন্ড করবে ভাই। ছাত্ররাও যেভাবে মানে হান্টিং করে মারছে, এটাও তো ভাই আমি একেবারে ছাত্র কোনটা ছাত্র কোনটা জনতা কোনটা হচ্ছে গিয়া ভিতরের বা অন্যান্য রাজনৈতিক লোকজন, হাউড়াই নো কিভাবে জানবো আসিফ ভাই। ঠিক আছে লিংকন ভাই, আপনার যদি ইয়া শেষ হয়ে থাকে তাহলে আপনাকে আমরা তাহলে বিদায় জানাবো। আপনার যদি শেষ কোনো কথা থাকে তাহলে বলেন। ঠিক আছে আসিফ ভাই, সমস্যা নেই। আমরা আসলে আমার যেটা মনে হয়েছে আর কি, যে আসলে আহ, পরিবর্তনের জন্য আমরা যেটা করেছি, আমরা আমরা এখনো আশা করতেছি অবশ্যই ভালো কিছু চাই, ভালো কিছু হোক। আমি একটা গান্ডুলালের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে মানে অভিমতের অ্যান্সার দিতে যাচ্ছি। ফারাজ ভাইয়ের যুক্তি মতো আওয়ামী লীগ দেশ যত ক্ষতি করে না তারপর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত ছিল। নো নো মিস্টার গান্ডুলাল, আমি এটা বলি নাই। আমি কখনোই বলিনি যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত ছিল। আওয়ামী লীগের যদি ইয়ে কথা হয়, আমি জেনুইনলি মনে করি, এটা আমি অস্বীকার করবো না, আমি জেনুইনলি মনে করি আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যেটাও গোবর এবং এটাতে দুর্গন্ধটা অন্যরা থেকে একটু একটু কম, এবং যেটাতে দুর্গন্ধ অন্যগুলোতে দুর্গন্ধ আরো বেশি। এই নট বেটার দেন আদার বাট লেস কোর্স। আমি যদি আওয়ামী লীগ থেকে বেটার অপশন পাই, আমি অফকোর্স আমি জানি না আপনার আগে আমি সেটাকে সমর্থন করবো, বাট আমি সেই রাজনৈতিক দলকে সমর্থন করবো। আমি আওয়ামী লীগের কোনো লয়ালিস্ট না। সো এই ধরনের ফাঁকড়ার কথা আমার প্রচার করেন না। কিন্তু যদি আওয়ামী লীগের বেটার কোনো অপশন না পাওয়া যায় বা আওয়ামী লীগের পরে যদি আর কোনো বেটার কিছু না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন? আমি তখন আওয়ামী লীগের সমর্থন করবো। আর আমি তখন আওয়ামী লীগের বিরোধিতা করব। যদি বেটার অপশন পাওয়া যাক কি না যাক, ওইটা দিয়ে আমার কাছে যায় আসে না। আমি আওয়ামী লীগ যখন ছাত্র মারবে, আওয়ামী লীগ যখন মানুষকে বাসা থেকে তুলে নিয়ে ডিবি অফিসে মেরে ফেলবে, মানে গুম করে ফেলবে মানুষকে, হত্যা করবে, দুর্নীতি করবে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেটা বিরোধিতা আপনার সাথে আমি করবো, বাট আমি এমন কিছু করবো না যে আওয়ামী লীগ ফেলাতে এর চেয়ে বেটার অপশন নিয়ে আসবো না, এটা করবো না আমি। মানে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে আপনি বলবেন যে মানে একটু মানে হালকা বকে দিবেন নাকি? until a better option appears. এটা কি বলে হালকা বকে দেওয়া? মানে এই তুমি দুষ্টুমি করো না, এই ভালো হয়ে থাকো কিন্তু স্ট্রম্যান আপনি দুষ্টুমি করো করতেই না। পারেন আসলে, ইটস ফাইন। এটা আপনি করতেই পারেন, বাট ঠিক আছে, এটা আপনার অভিমত, আপনার ইয়ে, ঠিক আছে। কিন্তু মানে এতগুলা ছাত্র মাইরা ফেলতেছে, আপনি তখনও বলবেন যে ওকে। আমি তখন বলছি আসিফ ভাই যে আমি এটাকে লাইট চোখে দেখবো, ভালো চোখে দেখবো, বা এটার বিরোধিতা করবো না, এটার এগেইনস্টে কথা বলবো না, কখন বলছি? একবার বলছি, আপনি একবার বিরোধিতাটা আপনার এরকম হবে যে আচ্ছা শেখ হাসিনা থাকুক ক্ষমতায়, শেখ হাসিনার নির্দেশেই ছাত্রগুলোকে মারা হইছে, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসিফ থাকুক। ভাই, এই টোনে যদি আমি আপনাকে অ্যাড্রেস করি যে শেখ হাসিনা মরছে, মানে শেখ হাসিনা মারছে, এটা মেরে ফেলাও, মানে এটা সরাই ফেলায় অবলিভিয়াস হয়ে এমন একজন নিয়ে আসো, তারপর যা হবে দেখা যাবে কি হবে। এটা তো ভাই এমনি করে এই টোনে তো ভাই যে কাউকে অ্যাড্রেস করা যায়, করা যায় না আসিফ ভাই। এই ভিডিওটাতে হিট হবে তাহলে ভালো। আমার আগের ভিডিওটা ঠিক আছে ফারাজ ভাই, ভালো থাকবেন। আসিফ ভাই হ্যাঁ মানে আপনার আমার পৌঁছে নিতে ভাই, আলটিমেটলি আপনি জিতবেন, টাকাটা আপনি খাওয়াবেন। করেন, আমরা তো যদি চিল্লাপাল্লা করি ভিডিওটা 1.5 লাখ ভিউ হোক, আমি কিছু মানে ইউরো কামাই। ঠিক আছে লিংকন ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন তাহলে। রাজ ভাই যেটা বলতেছিলাম, আসেন আরো কিছুক্ষণ উত্তেজিত তর্ক বিতর্ক করি। আমার ভালো আসিফ ভাই, আমি তো দেখতেছি আপনার ইনহাইলাইট করে দিছি, আপনার আর কি করবো আসিফ ভাই।
ইউ আর এটা আপনি ইনহাইলাইটেড ভাই আসিফ ভাই। এই যে পাগলের সুখ মনে, মনে এটা অনেকেই ভাবে। এটা পিনাকিও ভাবে। বুঝছেন? হ্যাঁ ভাই, পিনাকি কি ভাবে সেটা আমি নাই বললাম আসিফ ভাই। পিনাকির ভাবনার সাথে কার ভাবনা ওতপ্রোতভাবে জড়িত এটা আমি নাই বললাম। পিনাকি আর কার কি একই? পিনাকি আর কে একই টাইপের মানে দেখা উত্তেজিত হয়ে যায় সেটা ভাই আমি নাই বললাম। থাক, এটা জনতার কাছে আমি ছেড়ে দিলাম। বলেন, বলেন, বলেন। আসিফ ভাই, আই এম সরি আসিফ ভাই। আমি জেনুইনলি আপনার মানে আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওয়ান, ঠিক আছে? কারো এরকম করে করতে চাই না, বাট আমি জাস্ট খারাপ লাগে এই জিনিসটা যে যদি আমার কাছে মনে হয় যে সামওয়ান ইজ মিসরিপ্রেজেন্টিং মি অর কোনোভাবে আমি হচ্ছে স্ট্রমেন্ট হচ্ছে, আমি দরকার হলে আপনার পজিশনটা স্টিলম্যান করে, যদি স্টিলম্যান করতে নাও পারে আপনার যে এক্সাক্ট পজিশন সেটা নিয়ে বলবো, রেদার দেন তো ভাই আমি কারো স্ট্রমেন্ট করবো না। আমার কাছে মনে হয় যে সাম পয়েন্ট আমি বারবার স্ট্রমেন্ট হয়েছি ভাই। আমার কাছে মনে হয় নাই যে মানে আপনাকে আমি স্ট্রম্যান করছি। কিন্তু আ এইখানে যে বিষয়টা মানে প্রবলেমটা হইতেছে আমার কাছে যেটা মনে হয় যে আপনার কথার ভিতরে অস্পষ্টতা আছে। আপনার মানে যখন আপনি এক্সপ্লেইন করেন বা হ্যাঁ, এটা যখন বলতে আপনি পারেন, লেখেন এটা বলতে পারেন। যে আমার যখন আপনি লেখেন বা আমার বলেন, কমিউনিকেশন স্কিল আপনার থেকে ওর সেটা আপনি বলতে পারেন। ট্রু, এটা আমি মেনে নিই, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় এখানে একটা বড় প্রবলেম যে আপনার যে অস্পষ্টতার কারণে যেই জিনিসটা আপনি বলেন না, সেই জিনিসটা আপনি বলেন। মানে বলতে চান না সেটা বলেন। যেটা বলতে চান সেটা বলেন না। এইখানে এই এই এবং এটা আপনার আ এটা যে আপনি ভাবে করেন তাও না। এটা যে মাঝে, মাঝে আপনার একদম মানে স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে আসে এই জিনিসটা। এই জিনিসটা আপনি যদি একটু অ্যাড্রেস করেন, আ আমার মনে হয় যে এবং আরো একটা বিষয় হচ্ছে যে যখন এই আপনি জিনিসটা বারবার কেন করা লাগবে এটা তো বুঝি না আসিফ ভাই। বিকজ আমি তো ইভেন হাসিনা থাকাকালীন সময় হাসিনার প্রচুর সমালোচনা আপনার সাথেও করছি, আপনার বাইরেও আমি করছি। ইভেন আপনি জানেন কি জানি না, আমি আমার ফ্যামিলি থেকে বহু কথা শুনছি যে হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আমার পোস্ট নিয়ে ডিলিট করানো হয়েছে। আমার বাসায় লোকজন এসে কথা শোনা গেছে। হ্যাঁ, আপনি জানেন একটা বিষয় যে আর কি, আমার বাসায় লোকজন আসছিল একটা বিষয় সম্পর্কে, এবং ওইখানে ওই ধরনের পোস্ট, হাসিনা বিরোধী পোস্টের জন্য আমি অনেক হিউমিলেশনের শিকার হয়েছি। আমি তো ভাই হাসিনার পক্ষের লোক না। আমি তো মানে আমি জানি যে পলিটিশিয়ানরা হচ্ছে মানে ইনহেরিটলি ইভিল আর কি। অনেক ক্ষেত্রে তাদেরকে অনেক ইভিল কাজ করতে হয়, ফাঁকা কাজ করতে হয়। তারা বাংলাদেশের পলিটিশিয়ান নিজেদের সম্পর্কে চিন্তা করে রেদার দেন অ্যাকচুয়াল মানুষদের সম্পর্কে। এটা তো ভাই এই জিনিসটা তো আমি মানে খুব ভালোভাবে জানি। এই জন্য তো কোনো পলিটিক্যাল পার্টির আমি করবো না। বাট দ্য থিং ইজ ভাই, আমি যদি দেখি যে দেয়ার আর সাম পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের একটা গ্রুপ অফ পিপলকে জেনুইনলি হেট করে এবং তাদের তারা আসলে অন্যান্য মাইনরিটিরা মানে হবে এখন তো মানে আওয়ামী লীগ যে নির্যাতন করেনি সেটা না, আরো বেশি নির্যাতিত হবে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে তো আমি কোনোভাবেই অন্যান্য পলিটিক্যাল পার্টির সমর্থন করতে পারি না। এবং কিন্তু আমি আপনাকে আরো বলতে আছি ভাই যে আপনি অ্যাটলিস্ট ভাই হসপিটাল পর্যন্ত যেতে পারছেন, আপনি অ্যাটলিস্ট থানা পর্যন্ত যেতে পারছেন। আসি ভাই, আমার মনে হয় না যে আমি পারবো। এটা এটা যাই হোক ঠিক আছে। এটার জন্য কি শেখ হাসিনা কৃতিত্ব নাকি? মানে আমি যে যাইতে পারছি, এখন আপনি যাইতে পারবেন না? এটার জন্য শেখ হাসিনার কৃতিত্ব না, বাট এটা এখন যে যেতে পারবো না, হ্যাঁ, এটার জন্য বর্তমান সরকারের কৃতিত্ব আর কি, বর্তমান অবস্থার কৃতিত্ব। আচ্ছা। ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা কি নেক্সট জনের কাছে চলে যাব? শিওর, বাংলাদেশী শিওর, আপু কি শিওর এই আছে। বিষয়ে কিছু বলবেন? আর কিছু বলবেন আপনার বলার আছে? না ভাই, এই একই জিনিস আমরা মুভ ফরওয়ার্ড করি। আচ্ছা ঠিক আছে। নেক্সট মানে লাইভে আবার এটা নিয়ে আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করে ফারাজ ভাইয়ের বাংলাদেশে আপু কে জিতছে? আমি জিতছি না আসিফ ভাই জিতছে? অবশ্যই এটা সবাই আমাদের জানে। দেশের মানুষ মরবে, মরা বন্ধ হবে কিভাবে ওটা নিয়ে ডিসকাস করাটা অ্যাকচুয়ালি বেটার আই গেস আমার সাইড থেকে। আচ্ছা, উনি পলিটিক্যাল অ্যান্সার দিলেন, খুবই তার মানে উনি পলিটিক্যাল। বলতে চাচ্ছেন বাংলাদেশে আপু নিজেই দিচ্ছে। এটা উনি বলতে চাচ্ছেন। উনি চুপ থেকে উনি দিচ্ছে। জ্ঞানী মানুষটা কম কথা বলে বুঝছেন? স্মার্ট মুভ। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা নেক্সট কার কাছে চাই।